একটাকে বলি আমরা বর্ণবিধি, আর একটাকে বলা হয় পদবিধি। বর্ণবিধি কোনটা? বর্ণবিধি মানে হচ্ছে বর্ণদের নিয়ে যে বিধিটা হয়, যে কাজটা হয়, তাকে আমরা মূলত বর্ণবিধি বলি। যদি আমরা দেখি যেমন সন্ধি, সেখানে আমরা কি দেখতে পাচ্ছি, যেমন বিদ্যা যুক্ত আলয়, এখানে আয়ের সঙ্গে আয়ের যোগ হচ্ছে, তাহলে এখানে দুটি বর্ণকে নিয়ে কাজ হচ্ছে। যদি যুক্ত অপি, যদ্যপি, এই যে স্থিতি, তাহলে সেখানে আমরা দেখতে পাবো যে এই যে জায়গাটা আছে, সেই জায়গাটাতে আমাদের কি হচ্ছে, আর সেই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি যদি যুক্ত অপি, এখানেও কিন্তু বর্ণের সঙ্গে বর্ণের বিধান হচ্ছে, সেখানে ই আর অ তার সন্ধির ফলে এর জায়গায় অন্তস্থ জ আসছে। তাহলে বর্ণ সংক্রান্ত যে বিধি বর্ণবিধি, তেমনি পদ সংক্রান্ত যে বিধি তাকে পদবিধি বলা হয়। আর ব্যাকরণে পদবিধি 5 ধরনের হয়। পদবিধি কথাটা তাৎপর্যই হচ্ছে পদানাম বিধি পদবিধি। সেখানে পদ নিয়ে যে বিধিগুলি হয়, সেই বিধি পদবিধিগুলিকে আরেকটি নামে ডাকা হয়, যাদেরকে বৃত্তি নামে ডাকা হয়। আমরা জানি বৃত্তি শব্দটি একটি পারিভাষিক শব্দ। কেন পারিভাষিক? বৃত্তি শব্দটা সাহিত্যেও ব্যবহার হয়। সেখানে আমরা বৃত্তি শব্দের যে অভিধা, লক্ষণা, ব্যঞ্জনা বা শব্দার্থ সম্বন্ধ, তাকে আমরা বৃত্তি বলে বলছি। আমরা আবার বৃত্তির দ্বারা অনেক সময় আমরা যেমন দর্শনে যদি যাই, সেখানেও আমরা কিন্তু বৃত্তি শব্দের একটি আলাদা অর্থে আমরা সেখানে যেমন চিত্তবৃত্তি, তাহলে এখানে আলাদা আলাদা যেহেতু আমরা পাচ্ছি আমাদের শাস্ত্রে, তাই ব্যাকরণের দৃষ্টিতে বৃত্তির স্বরূপ কি সেটা যদি আমরা দেখি, তাহলে সেখানে বলা হয় পরার্থাভিধানম বৃত্তিহি। তাহলে এই যে পরার্থাভিধানম বৃত্তিহি, এটা তাৎপর্য কি? তাহলে এই যে পরার্থাভিধানম বৃত্তিহি আমরা কথাটা পাচ্ছি, এই কথাটাতে মূলত আমরা যদি শব্দগুলোকে একটু ভাঙি, এই যে পরার্থাভিধানম বৃত্তিহি আমরা এই যে অংশটা পাচ্ছি, তাহলে আমরা এখানে দেখতে পাবো পর অর্থ অভিধান। যদি ভেঙে দিই পরার্থাভিধানটাকে, পর অর্থ অভিধান, তার মানে পরের অর্থ যেখানে অভিধান করা হয়, অভিধান করা হয় মানে বলা হয়, তাকে বলা হয় বৃত্তি। তাহলে পরের অর্থ মানে বোঝানো হয় বা বলা হয়, তার তাৎপর্য কি? তার তাৎপর্য হচ্ছে যার প্রয়োগ নেই সে হচ্ছে পর। তাহলে যার প্রয়োগ নেই অথচ তার অর্থ বোঝা যাচ্ছে, তখনই আমরা তাকে বৃত্তি বলছি। সেই বৃত্তি 5 প্রকার, এটা আমি ভাগটা বলিনি, কারণ আমি একটা উদাহরণ দেখাবো যে এরা কিভাবে অন্যের অর্থকে বোঝাচ্ছে। অন্যের অর্থ বলতে যার প্রয়োগ নেই তার অর্থকে বোঝাচ্ছে। তাহলে সেই বৃত্তি কয় প্রকার আমরা বলছি না, বৃত্তি 5 প্রকার। কারণ আমরা বললাম পদবিধি বা বৃত্তি, এটাকে আমরা মানে একই বস্তুর বা একই তত্ত্বের সমার্থক শব্দ হিসাবে দেখি। তাহলে সেখানে বৃত্তি হচ্ছে 5 প্রকার: কৃদ বৃত্তি, তদ্ধিত বৃত্তি, সমাস বৃত্তি, সনাদ্যন্ত ধাতু বৃত্তি, একশেষ বৃত্তি। সেখানে আমরা যদি দেখি সমাস, আমরা একটা উদাহরণ হিসাবে নিচ্ছি রাজপুরুষ, এটা একটা বৃত্তি। দাশরথী, এটা একটা বৃত্তি। এখন প্রশ্ন যে এই দাশরথী রাজপুরুষ, এটা কেন বৃত্তি? তাহলে আমরা যদি এখানে দেখি, তাহলে আমরা দেখব যে রাজ্ঞঃ পুরুষ। আচ্ছা, স্ক্রিনে আমি যখন কিছু লিখছি তখন সেটা দেখা যাচ্ছে নাকি একটু আপনারা জানাবেন। হ্যাঁ, অনেক সময় টেকনিক্যালি সমস্যা হয়। স্ক্রিনে কি দেখা যাচ্ছে? লাল কালারের কিছু লেখা আসছে? লাল কালারের শুধু পরার্থ বিধান ভিত্তিতেই যে আন্ডারলাইন করেছেন ওইটুকুই দেখা যাচ্ছে, আর কিছু দেখা যাচ্ছে না। আচ্ছা, রাজ্ঞঃ পুরুষ রাজপুরুষ লিখেছি, সেটা দেখা যাচ্ছে না, তাই তো? না 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 না, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা, রাজ্ঞঃ সীমন্ত বাবু, পুরুষ, আমি কিন্তু দেখতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে ঠিক আছে। তাহলে কিছু জায়গায় নেটওয়ার্ক থাকলে অসুবিধা হবে। হ্যাঁ, তাহলে যেটা বলছিলাম, রাজ্ঞঃ পুরুষ আর রাজপুরুষ, যদি আমরা দুটো ভালো করে খেয়াল করে দেখি, রাজ্ঞঃ পুরুষ কথাটার অর্থ কি? রাজার পুরুষ বা রাজার লোক। যদি আমি রাজপুরুষ এইটা বলি, তাহলে এখানেও কিন্তু অর্থ হচ্ছে রাজার লোক। এখন দেখুন,
রাজ্ঞঃ পুরুষঃ, এই যে জায়গাটা আছে এখানে দেখুন, রাজ্ঞঃ পুরুষঃ মানে কি, রাজন শব্দের সঙ্গে ষষ্ঠী বিভক্তি হয়ে রূপ হয়েছে রাজ্ঞঃ। তাহলে রাজন শব্দের অর্থ রাজা, পুরুষ শব্দের অর্থ লোক, এবং রাজ্ঞঃ এখানে যে ষষ্ঠী বিভক্তি আছে সেই ষষ্ঠী বিভক্তির অর্থ হচ্ছে আর, মানে ওই যে রাজার পাচ্ছি। তাহলে এই যে রাজার লোক, তাহলে রাজন শব্দের অর্থ রাজা হলো, পুরুষ শব্দের অর্থ লোক হলো, এবং ষষ্ঠী বিভক্তির অর্থ হলো আর। এরপরে সমাসে যান, রাজপুরুষঃ, এখানে দেখুন রাজ আছে আর পুরুষ আছে। তাহলে রাজ শব্দের অর্থ রাজা, পুরুষ শব্দের অর্থ লোক। তাহলে এখানে অর্থটা কি হয়েছে, রাজার লোক। তাহলে এই যে আরটা এখানেও দেখুন আছে, রাজপুরুষঃ এখানে। তাহলে এখানে রাজপুরুষঃ এই যে জায়গাটা আছে, এখানে কি ষষ্ঠী বিভক্তি আছে? দেখুন নেই। রাজ্ঞঃ পুরুষঃ এখানে ষষ্ঠী বিভক্তি আছে, কিন্তু রাজপুরুষঃ এখানে কিন্তু ষষ্ঠী বিভক্তি নেই। তা সত্ত্বেও দেখুন তার অর্থ কিন্তু বোঝা যাচ্ছে। রাজ্ঞঃ পুরুষঃ এর মানেও যা ছিল রাজার লোক, রাজপুরুষঃ তার মানেও রাজার লোক। তাহলে এখানে রাজ শব্দের অর্থ রাজা, পুরুষ শব্দের অর্থ লোক। তাহলে দেখুন এখানে ষষ্ঠী বিভক্তির প্রয়োগ নেই। তাহলে যার প্রয়োগ নেই তার অর্থ যখন বোঝা যাচ্ছে, পরের অর্থ অর্থাৎ যার প্রয়োগ নেই, ষষ্ঠী বিভক্তির প্রয়োগ নেই, তার অর্থ বোঝা যাচ্ছে, ওর জন্যই সমাস হচ্ছে একটি বৃত্তি। ওর জন্যই সমাস একটি কি বৃত্তি। তেমনি অন্যান্য উদাহরণ দেখুন, অন্যান্য ক্ষেত্রে তদ্ধিতের উদাহরণ নিয়ে নিন। তদ্ধিতে কি আছে, দাশরথী। দাশরথী শব্দের মানে কি, তার বিগ্রহ কি না, দশরথস্য অপত্যম দাশরথিহি। তাহলে যদি এখন ভালো করে দেখেন, দশরথস্য অপত্যম তার মানে কি, দশরথের অপত্য। তাহলে দশরথ শব্দের তাৎপর্য দশরথ, অপত্য শব্দের অর্থ অপত্য বা সন্তান। আর ষষ্ঠী বিভক্তি দশরথস্য, এই ষষ্ঠী বিভক্তি আছে, তার অর্থ হচ্ছে ওই দশরথের, এর এই যে অর্থটা। কিন্তু অপরদিকে দেখুন দাশরথী, এই যে আমরা প্রয়োগটা পাচ্ছি, সেখানে দশরথ শব্দ আছে, ই প্রত্যয় আছে। তাহলে দশরথ শব্দের অর্থ দশরথ, ই প্রত্যয়ের অর্থ অপত্য। এর বোঝাবার জন্য কিন্তু কেউ নেই, তা সত্ত্বেও দাশরথী শব্দের দ্বারা দশরথের অপত্য এই অর্থটা বোঝা যাচ্ছে। তাহলে দেখুন অপ্রয়োজ্যমান, যার প্রয়োগ নেই, তারও কিন্তু অর্থ বোঝাচ্ছে দাশরথী। এই তদ্ধিত একটি প্রয়োগ, তার জন্য তদ্ধিতকেও কিন্তু বৃত্তি বলা হচ্ছে, সমাসকেও বৃত্তি বলা হচ্ছে, সনাদ্যন্ত ধাতুকেও বৃত্তি বলা হচ্ছে। একশেষ, তাহলে আমরা কৃত বৃত্তি, যেখানে কৃত প্রত্যয় আছে, কুম্ভম করোতি কুম্ভকারঃ। তদ্ধিত বৃত্তির উদাহরণ দাশরথী, সমাস বৃত্তির উদাহরণ রাজপুরুষঃ, সনাদ্যন্ত ধাতুর উদাহরণ পিপটিষ্যতি, কারণ এখানে সন প্রত্যয় হয়েছে, পঠিতুম ইচ্ছতি পিপটিষ্যতি, পট ধাতু থেকে সন প্রত্যয় হয়েছে। আর কি একশেষ, শেষ মানে হচ্ছে অবশিষ্ট। সংস্কৃতে আমরা যদিও নর্মালি মানে আমরা বাংলায় শেষ মানে কি সমাপ্ত বা ফিনিশ এই অর্থে প্রয়োগ হয়, কিন্তু সংস্কৃতে শেষ শব্দের অর্থ হচ্ছে অবশিষ্ট। তাহলে একশেষ, এই যে আমরা অনেক সময় বলি ষষ্ঠী শেষে, তার মানে কি শেষকালে ষষ্ঠী হয় না, অবশিষ্ট অর্থে ষষ্ঠী হয়। তাহলে যেগুলো বলা হয়ে গেছে সেগুলো ব্যতিরিক্ত বা সেগুলো বাদে যা কিছু অবশিষ্ট আছে সেই অর্থে ষষ্ঠী। তেমনি এই যে একশেষ মানে যেখানে একটা অবশিষ্ট থাকে, যেমন দেখুন পিতা চ মাতা চ, সেখানে কি হয়েছে পিতরৌ। এই যে পিতা চ মাতা চ পিতরৌ হলো, এখানে দেখুন পিতৃ আর মাতৃ দুটি শব্দ ছিল, তার মধ্যে পিতৃ শব্দই অবশিষ্ট আছে, একটি অবশিষ্ট আছে, ওর জন্য একে বলা হয় একশেষ বৃত্তি। তাহলে আমরা পাঁচটা বৃত্তি পাচ্ছি। তাহলে বৃত্তি কেন বলছি না, তার কারণ এইগুলি পরের অর্থকে বোঝায়, অর্থাৎ যার প্রয়োগ নেই তার অর্থকেও বোঝায়, সেই কারণে এদেরকে আমরা বৃত্তি বলছি। আর এগুলো দেখুন প্রতিটা পদ সংক্রান্ত বিধি। কেন কুম্ভকার কি কুম্ভম করোতি, কুম্ভম, দেখুন কুম্ভম এই পদকে নিয়ে এই বিধিটা হচ্ছে। দশরথস্য অপত্যম, দশরথস্য একে নিয়ে হচ্ছে। রাজ্ঞঃ পুরুষঃ, পঠিতুম ইচ্ছতি, পঠিতুম একটা অব্যয়, তুমন্ত অব্যয়। পিতরৌ পিতা চ মাতা চ, এগুলো প্রতিটি পদ নিয়ে হয় বলেই এগুলিকে কি বলা হচ্ছে, পদবিধি বলা হচ্ছে। এবং তার মধ্যে যদি আমরা খেয়াল করে দেখি তাহলে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এগুলো আমরা বৃত্তি এই কারণে বলছি, তার কারণ এগুলো হচ্ছে যার প্রয়োগ নেই অর্থ এখানে কি করে বোঝায়,
তার জন্যই আমরা তাকে বৃত্তি বলছি। ঠিক আছে, তারপরে এইখানে এই যে কোনো বৃত্তি যখন হয় সেখানে সামর্থ্যের একটা ব্যাপার চলে আসে। কারণ আমরা যদি দেখি সব জায়গাতে একটা যোগ্যতা একটা ব্যাপার থাকে। সেই যোগ্যতা ব্যাপারটা কি, যদি আমরা খেয়াল করে দেখি যে যোগ্যতা হচ্ছে যে কোনো কাজ আমরা করতে যাই, যদি যেমন আমরা গ্রাজুয়েশন পড়ছি, মাস্টার্স করতে যাই, তাহলে সেখানে মাস্টার্স পড়তে গেলে যোগ্যতা হচ্ছে তাকে গ্রাজুয়েশন পাস হতে হবে। তেমনি এই পদবিধিগুলি করতে গেলে একটা যোগ্যতা লাগে, সে সামর্থ্য লাগে। সেই সামর্থ্য কি না, সেই সামর্থ্যটা হচ্ছে একার্থীভাব সামর্থ্য। যে পদবিধি বা পদ সংক্রান্ত যা কিছু কাজ হয় সেখানে আমরা দু ধরনের সামর্থ্য দেখতে পাই। সামর্থ্য মানে সেখানে সামর্থ্য বলতে শক্তি। তাহলে সেখানে কি কি সামর্থ্য পাই, দু ধরনের যে সামর্থ্যের কথা বলছি, একটা হচ্ছে ব্যাপেক্ষা সামর্থ্য, আর একটা হচ্ছে একার্থীভাব সামর্থ্য। আমার ব্যাপেক্ষা সামর্থ্যটা বৃত্তির ক্ষেত্রে লাগে না। ব্যাপেক্ষা সামর্থ্য লাগে একটা বাক্য প্রয়োগ করতে গেলে যে সামর্থ্য তাকে ব্যাপেক্ষা সামর্থ্য বলে। কেন, যদি ব্যাপেক্ষা সামর্থ্য না থাকে তাহলে সেখানে বাক্যের প্রয়োগ করা যাবে না। ওর জন্য ব্যাপেক্ষা সামর্থ্য বাক্যে থাকে। কেন, ব্যাপেক্ষা সামর্থ্য জিনিসটা কি, ব্যাপেক্ষা সামর্থ্য মানে হচ্ছে ব্যাপেক্ষা যে কথাটা আছে তার তাৎপর্য হচ্ছে বিশিষ্টা অপেক্ষা ব্যাপেক্ষা, মানে বিশেষ অপেক্ষা একটা আছে। যদি ভালো করে দেখি আমরা একটা প্রয়োগ করছি, রামঃ গ্রামম গচ্ছতি, তাহলে আমরা যদি খেয়াল করে দেখি রামঃ একটা পদ, গ্রামম একটা পদ, গচ্ছতি একটা পদ, তাহলে পদের সমষ্টিকে আমরা বাক্য বলছি। তাহলে শুধু পদের সমষ্টিকেই কি আমরা বাক্য বলি? যদি পদের সমষ্টিকেই বাক্য বলি তাহলে আমি যদি বলি রামঃ শ্যামঃ যদুহু মধুহু রামঃ, বললাম, এটা কি বাক্য হলো? না, এটা বাক্য হলো না। অপরদিকে রামঃ গ্রামম গচ্ছতি, এটা বাক্য হলো। তার কারণ কি, তার কারণ হচ্ছে রামঃ গ্রামম গচ্ছতি, এই যে তিনটে পদের আমি প্রয়োগ করলাম, এই তিনটি পদের মধ্যে পরস্পর একটা সম্বন্ধ আছে, পরস্পর অন্যই আছে, তার ফলে সেটা বাক্যের আকার ধারণ করে। তাই শুধু পদ সমষ্টি বাক্য নয়, সেখানে পরস্পরের মধ্যে অন্যই থাকতে হবে, অন্বিত হতে হবে। যদি ভালো করে আমরা খেয়াল করে দেখি রামঃ গ্রামম গচ্ছতি, এখানে দেখুন কিভাবে হচ্ছে, একে অপরের সংখ্যা কিভাবে নিবারণ করছে। আমি যখনই বলছি গচ্ছতি তখনই প্রশ্ন, কহ গচ্ছতি, না রামঃ গচ্ছতি, পুত্র গচ্ছতি, গ্রামম গচ্ছতি। তাহলে একটার সঙ্গে আরেকটার আকাঙ্ক্ষার নিবারণ করছে, একটার সঙ্গে আরেকটা অন্যই আছে। অপরদিকে যদি দেখি রামঃ কিম শ্যামঃ কিম যদুহু কিম মধুহু, তাহলে এগুলো কিন্তু একটার সঙ্গে আরেকটার আকাঙ্ক্ষা কিন্তু বা অন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। তাহলে এই যে পরস্পর অন্বিত হওয়ার যে সামর্থ্য, যে যোগ্যতা, তাকেই আমরা বলছি ব্যাপেক্ষা সামর্থ্য। তার মানে ব্যাপেক্ষা সামর্থ্য মানে এক কথায় পরস্পর অন্বিত হওয়া, পরস্পর অন্যই যদি হয় তার মানে সেখানে ব্যাপেক্ষা সামর্থ্য আছে। আর ব্যাপেক্ষা সামর্থ্য থাকলেই সেটা বাক্য হবে, না হলে হবে না। তাহলে বাক্য হবে কি হবে না তার জন্য যে যোগ্যতা লাগে তাকে ব্যাপেক্ষা সামর্থ্য বলে। কিন্তু এই যে আমরা পদবিধি যেটা বললাম, বিশেষ করে কৃত, তদ্ধিত, সমাস, সনাদ্যন্ত, ধাতু এবং একশেষ, সেই পাঁচটা বৃত্তি করতে গেলে আমাদের যে সামর্থ্য লাগে সেটা হচ্ছে একার্থীভাব সামর্থ্য। একার্থীভাব সামর্থ্য মানে কি, একার্থীভাব সামর্থ্য, এই একার্থীভাব কথাটার মধ্যেই কথাটা বলা আছে, এক অর্থী ভাব, এর মানে হচ্ছে একটা অর্থ হয়ে যাওয়া যে যোগ্যতা, তাকেই বলা হয় একার্থীভাব সামর্থ্য। একটা অর্থ হয়ে যাওয়া মানে এর তাৎপর্য হচ্ছে, এই যে আমরা একটু আগে বলছিলাম না, রাজ্ঞঃ পুরুষঃ সমাস করার পরে কি হয়ে যায়, রাজপুরুষঃ, তাহলে রাজপুরুষঃ হচ্ছে বৃত্তি। এই যে রাজ্ঞঃ পুরুষঃ, এর অর্থ রাজার লোক। ঠিক আছে, তাহলে রাজ্ঞঃ পুরুষঃ যখন এখানে রাজার লোক হলো, তখন রাজন শব্দের অর্থ রাজা, পুরুষ শব্দের অর্থ লোক, ষষ্ঠী বিভক্তির অর্থ এর বা আর, এ রাজার লোক হচ্ছে।
আর রাজপুরুষঃ এই যে বৃত্তি আছে, এই যে পদবিধি আছে, এখানে রাজপুরুষ শব্দের যে রাজার লোক, এই অর্থটা রাজপুরুষঃ এই পুরোটার অর্থ রাজার লোক। এখানে বলা যাবে না রাজ শব্দের অর্থ রাজা, পুরুষ শব্দের অর্থ লোক। এটা শুধু আমরা বোঝার সুবিধার জন্য করি, কিন্তু এখানে রাজার লোক এইটা রাজপুরুষ হয় টোটালটার অর্থ। এখানে একটা খুব সুন্দর দৃষ্টান্ত দেওয়া হয়। দৃষ্টান্ত হচ্ছে প্রপানক রসের দৃষ্টান্ত। প্রপানক রস মানে হচ্ছে যেটাকে আমরা নর্মালি শরবত বলি। দেখুন, নুন, চিনি, জল, এই তিনটেকে যদি আমরা আলাদা আলাদা টেস্ট করি, তাহলে নুনের স্বাদ নোনতা, চিনির স্বাদ মিষ্টি, জলের কোনো স্বাদ নেই। যখন তিনটেকে আমরা একসঙ্গে মিশ্রণ করছি, তার ফলে যখন আমার শরবত হচ্ছে, সেই শরবতের যখন আমি আস্বাদ নিই, তখন সেখানে নুনের স্বাদ, চিনির স্বাদ বা জলের কোনোটা কিন্তু আলাদা করে পাওয়া যায় না। সেখানে এক ঘোট খেয়ে বলা যাবে না এটা নুনের স্বাদ, এটা বলা যাবে না এটা চিনির স্বাদ, কিন্তু মিলিতের স্বাদ। তেমনি রাজপুরুষঃ এর অর্থ রাজার লোক, এবং সেই রাজার লোক অর্থটা পুরোটা রাজপুরুষঃ এই যে সমুদায়টা আছে, সেই সমুদায়ের অর্থ হচ্ছে রাজার লোক। এর জন্যই এই সমুদায়ের অর্থ বলেই, এই একার্থীভাব সামর্থ্য আছে বলেই রাজপুরুষ এই প্রয়োগটা করতে পারলাম। সেখানে যদি আমরা পৃথক পৃথক অর্থ ধরতাম, যে রাজ শব্দের অর্থ রাজা, পুরুষ শব্দের অর্থ লোক, তাহলে কিন্তু আর এই অর্থটা আমরা আলাদা করে আর পেতাম না। এই আর অর্থটা এই কারণে পাই, কারণ যেখানেই আমাদের পদবিধি আছে সেখানেই একার্থীভাব সামর্থ্য আছে, তাই টোটালটা একটা অর্থ হয়। তাই রাজপুরুষ শব্দের অর্থ হচ্ছে রাজার লোক। এখানে রাজ শব্দের অর্থ রাজা এইরকম ভেঙে ভেঙে করা যাবে না, আলাদা করে বলা যাবে না। সমষ্টিগতভাবে একটা অর্থের প্রতিপাদন যখন করতে সক্ষম হবে, তখনই সেখানে কি হবে, পদবিধি হবে, না হলে হবে না। এটাই হচ্ছে একার্থীভাব সামর্থ্য আছে কি নেই তার সার। এই একার্থীভাব সামর্থ্য কেন প্রয়োজন তার যদি আমরা চর্চা করি, তাহলে তার আরো গভীর একটা বিষয় আছে। সেখানে শুধুমাত্র সরলভাবে উপস্থাপন করার জন্য এটুকুই। যদি আরো প্রশ্ন থাকে, মনে হয় এটা নিয়ে আরো চর্চার আছে, আমি সেটা প্রশ্ন স্তরে নেব, এখন নেব না, কারণ এটা নিয়ে বিস্তারে গেলে কঠিন হবে বিষয়টা। তাহলে এখন আমরা যেটা বলছিলাম যে একার্থীভাব সামর্থ্য থাকতে হবে, তবেই কি হবে, বৃত্তি হবে। তার মানে এখানে শুধু সমাস নয়, যে কোনো বৃত্তি, কৃত, তদ্ধিত, সমাস, সনাতন ধাতু, একুশে সব জায়গায় একার্থীভাব ব্যাপারটা কিন্তু থাকতে হবে। ঠিক আছে? এখন এই যে পদবিধি হয়, প্রতিটার একটা করে বিগ্রহ হয়। তাহলে বিগ্রহ কাকে বলে না, বিগ্রহ বলা হচ্ছে বৃত্ত্যর্থ অববোধকম বাক্যম বিগ্রহ। বৃত্ত্যর্থ অববোধকম বাক্যম বিগ্রহ, তার মানে হচ্ছে যে বৃত্তির অর্থ অববোধন করায় তাকেই আমরা কি বলবো, বিগ্রহ বলবো। বৃত্ত্যর্থ অববোধকম বাক্যম বিগ্রহ। তাহলে বৃত্তির অর্থ যে বোঝাবে তাকে আমরা বিগ্রহ বলবো। তার মানে দাঁড়িয়ে গেল, বৃত্তির অর্থ যা হবে বিগ্রহের অর্থ তাই হবে। যদি কোনোভাবে বিগ্রহের অর্থ আর বৃত্তির অর্থ আলাদা হয়, সেইখানে সেই বাক্যটাকে আমরা বিগ্রহ বলে ধরতে পারবো না। এটা ভালো করে পয়েন্টটা বুঝতে হবে, খুব সহজ জিনিস, কিন্তু এর মধ্যে কিছু রহস্য লুকিয়ে আছে। বৃত্তির অর্থ যা, বিগ্রহের অর্থ তাই হতে হবে, কারণ বলেইছে বৃত্তির অর্থ অববোধকম বাক্যম বিগ্রহ। তার মানে বৃত্তির অর্থের সঙ্গে কোনো কারণে যদি বাক্যের অর্থ বা তাকে ভেঙে দেখানো যে পদ সমষ্টি তার অর্থ আলাদা হয়, তখন তাকে আমরা বিগ্রহের নাম দেব না। কারণ এই বিগ্রহ ধরেই সমাসটি নিত্য না অনিত্য এটা চর্চা করা হয়। কি বলা হয়, সেখানে বলা হয় যে অবিগ্রহ নিত্য সমাসঃ আর অস্বপদ বিগ্রহ নিত্য সমাসঃ। তাহলে নিত্য সমাস হবে কি হবে না, তার দুটো কন্ডিশন দেওয়া হয়। একটা বলা হয় যে অবিগ্রহ, মানে যার বিগ্রহ নেই তাকে নিত্য সমাস বলবো। এখন দেখুন এখানে উদাহরণ দেওয়া হয়েছে কৃষ্ণ সর্প, তাই তো? তাহলে কৃষ্ণ সর্প এই যে প্রয়োগটা আছে, তার যদি আমি এইরকম বিগ্রহ করি কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প, তাহলে কৃষ্ণ সর্প বিগ্রহ তো আছে। তাহলে এখন যেমন এখানে দেখুন একটা প্রয়োগ হয় নীলোৎপলম, নীলম উৎপলম নীলোৎপলম, তেমনি কৃষ্ণ সর্প, কৃষ্ণ সর্প, তাহলে কৃষ্ণ সর্প এখানে তো বিগ্রহ আছে। তাহলে এখানে অবিগ্রহ কেন বলা হচ্ছে, বিগ্রহ নেই কেন বলা হচ্ছে, কারণ কি? তাহলে এখানে এর রহস্যটা লুকিয়ে আছে। ওই যে বাক্যটা বলেছিলাম, বৃত্তির যা অর্থ
সেই অর্থটাকেই বোঝাতে হবে, তবেই সেটা বিগ্রহ হবে, না হলে কিন্তু নয়। কৃষ্ণ সর্প এর বিগ্রহ যখন করা হচ্ছে কৃষ্ণ সর্প, সেই কৃষ্ণ সর্প এর তাৎপর্য হচ্ছে কৃষ্ণ মানে কালো, সর্প মানে সাপ, তার মানে কালো রঙের সাপকে বোঝাচ্ছে কৃষ্ণ সর্প এই বাক্যটা। আর কৃষ্ণ সর্প মানে কালো রঙের সাপ নয়, কেউটে সাপ, মানে সেটাও কালো রঙের কিন্তু একটা বিশেষ প্রজাতির সাপকে বোঝানো হচ্ছে। শুধুমাত্র কেউটে সাপকেই কৃষ্ণ সর্প বলা হয়, বাদবাকি কালো সাপকে কৃষ্ণ সর্প বলা হয় না। তাহলে দেখুন, কৃষ্ণ সর্প মানে কেউটে সাপ আর কৃষ্ণ সর্প মানে কালো রঙের সাপ, তাহলে দুটো অর্থ কি এক হচ্ছে? কৃষ্ণ সর্প এর যা অর্থ আর কৃষ্ণ সর্প এর কি তাই অর্থ হচ্ছে? হচ্ছে না। তাহলে অর্থ ভেদ হয়ে যাচ্ছে। তাহলে বৃত্তির যে অর্থ সেই অর্থটা কৃষ্ণ সর্প এই বাক্যটা বোঝাচ্ছে না, তার জন্য এটা বিগ্রহ হলো না। তাই কৃষ্ণ সর্প একে বিগ্রহ ধরা যাবে না বলেই এখানে বলা হলো অবিগ্রহ নিত্য সমাস। তাই এই বিগ্রহ নেই বলে ধরা হয় এবং তার ফলে এটা কি সমাস হয়ে যায়? নিত্য সমাস হয়ে যায়। আরেকটা কি বলছে? অস্বপদ বিগ্রহ নিত্য সমাস। তাহলে বিগ্রহ যেখানে হয় সেখানে দু ধরনের বিগ্রহ হয়, একটা হচ্ছে স্বপদ বিগ্রহ আর একটা হচ্ছে অস্বপদ বিগ্রহ। স্বপদ বিগ্রহ মানে কি? স্ব মানে নিজের পদ দিয়ে যেখানে বিগ্রহ হয়, স্বপদ বিগ্রহ। নিজের পদ দিয়ে যেখানে বিগ্রহ হয়, ব্যাস বাক্য হয়, তখন তাকে আমরা নিত্য সমাস বলি না। কখন বলি? যখন অস্বপদ বিগ্রহ, যখন নিজের পদ দিয়ে বিগ্রহ হচ্ছে না। তার মানে সমাসে আমি যেই পদগুলোকে দেখতে পাচ্ছি, বিগ্রহে সেই পদগুলোকে যদি দেখতে না পাই, তখন সেটা হচ্ছে অস্বপদ বিগ্রহ। একটা উদাহরণ দেখি, উপকৃষ্ণম। তাহলে উপকৃষ্ণমের বিগ্রহ কি দেখানো হয়? কৃষ্ণস্য সমীপম। তাহলে এখন দেখুন, উপকৃষ্ণম এই যে জায়গাটা আছে, সমাসে আমরা দেখতে পাচ্ছি উপ আর কৃষ্ণকে, বিগ্রহে দেখছি কৃষ্ণস্য সমীপম। কৃষ্ণ পদটা থাকলে উপ নেই, সমীপ আছে। তাহলে এখানে যে সমীপ দিয়ে যে বিগ্রহটা করা হলো, এই বিগ্রহটা কি স্বপদ বিগ্রহ? না, কারণ উপকৃষ্ণের মধ্যে সমীপ পদটার কোনো আমরা দেখতে পাচ্ছি না। তাহলে উপকৃষ্ণ হলো অস্বপদ বিগ্রহ। তাহলে যেখানে যেখানে নিজের পদ দিয়ে বিগ্রহ হয় না, সেটাও নিত্য সমাস। যেমন আমরা একটা পাই কারক প্রকরণের প্রসিদ্ধ সূত্র, প্রথমেই পাই সিদ্ধান্ত কৌমুদীর, প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রে। তাহলে যদি আমরা বিগ্রহ করি, প্রাতিপদিকার্থশ্চ লিঙ্গঞ্চ পরিমাণম চ বচনম চ প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি, তারপরে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচনানি এব, সেটা সমাস করে হচ্ছে প্রাতিপদিকার্থ লিঙ্গ পরিমাণ বচন মাত্রম। তাহলে দেখো, বিগ্রহ দেখানো হলো এব দিয়ে আর সমাস হয়েছে মাত্রম। তাহলে এখানে সমাসে যার প্রয়োগ আছে, বিগ্রহ কিন্তু তার নেই, সেজন্য অস্বপদ বিগ্রহ, তাই সেটাও কি সমাস? নিত্য সমাস। তাহলে আশা করি নিত্য সমাসটা আমাদের ক্লিয়ার হয়েছে, যে যেখানে বিগ্রহ থাকবে না, থাকবে না মানে হয়তো তুমি অর্থ বলার চেষ্টা করতে পারো, কিন্তু সেখানে কি হবে না, বৃত্তির যা অর্থ তার সঙ্গে ম্যাচ করছে না বলে সেখানে আমরা বিগ্রহ আছে বলে ধরতে পারি না, তাকে নিত্য সমাস বলছি। আর যেখানে বিগ্রহ আছে কিন্তু সেই বিগ্রহটা সমাসে যে পদের প্রয়োগ আছে সেই পদগুলি বাদ দিয়ে অন্য পদের দ্বারা যখন দেখানো হয় বিগ্রহটা, তখন সেটাকে বলা হয় অশ্বপদ বিগ্রহ। এই দুটো ক্ষেত্রে নিত্য সমাস। তার মানে স্বপদ বিগ্রহ যেখানে নিজের পদ দিয়ে বিগ্রহ হয়, সেটা হচ্ছে অনিত্য সমাস। যেমন ধরো রাজপুরুষ, এর বিগ্রহ কি দেখানো হচ্ছে? রাজ্ঞ পুরুষ। তাহলে রাজ্ঞ পুরুষ, রাজপুরুষ। তাহলে এখানে রাজ্ঞ পুরুষ হাতে রাজন আর পুরুষ শব্দ আছে, রাজপুরুষ সমাসেও তাই আছে, তাই এখানে নিজের পদ দিয়ে হয়েছে, তাই এটা স্বপদ বিগ্রহ। এরপরে বিগ্রহের দুটো ব্যাপার আছে, একটাকে বলা হয় লৌকিক বিগ্রহ আর একটাকে বলা হয় অলৌকিক বিগ্রহ। লৌকিক বিগ্রহ মানে সেটা যে বিগ্রহটা, লৌকিক শব্দটাই হচ্ছে লোকে সাধু অলৌকিক, সরি লৌকিক, লোকে সাধু লৌকিক, তার মানে লোকে যার প্রয়োগ করা যায় তাকে লৌকিক বলে। আর লোকে অসাধু অলৌকিক। লোকে অসাধু মানে লোকে যেটা ঠিক নয়, তাহলে কোথায় ঠিক? শাস্ত্রে ঠিক, তার মানে শাস্ত্র মাত্রে যার প্রয়োগ করা যায় তাকে বলা হয় অলৌকিক বিগ্রহ। আর লোকেও যার প্রয়োগ করা যায় তাকে বলা হয় লৌকিক বিগ্রহ। উদাহরণ যেমন ধরো রাজ্ঞ পুরুষ, রাজপুরুষ, এর বিগ্রহ কি? রাজ্ঞ পুরুষ। এই যে রাজ্ঞ পুরুষটা আমি নর্মালি প্রয়োগ করতে পারি লোকেও, রাজপুরুষের বদলে রাজ্ঞ পুরুষ এরকম বলতে পারি। রাজপুরুষ দৃশ্যতে, তার বদলে বলতে পারি রাজ্ঞ পুরুষ দৃশ্যতে, করতে পারি। অলৌকিক বিগ্রহ কি? না, যে বিগ্রহটা লোকে করা যাবে না, শাস্ত্রে শুধু করা যাবে। যেমন রাজ্ঞ পুরুষ, এটাকে যখন ভাঙা হবে
রাজন গস, রাজ্ঞে হয়, এখানে কি আছে? রাজন শব্দকে ষষ্ঠী বিভক্তি আছে, যেখানে প্রকৃতি প্রত্যয় ভেঙে দেখানো হবে। রাজন গস পুরুষা সু, এই যে বিগ্রহটা আছে এখানেও দেখো রাজন শব্দ আছে, ষষ্ঠী বিভক্তি আছে, পুরুষ শব্দ আছে, প্রথমা বিভক্তি আছে, কিন্তু তার প্রয়োগ লোকে করা যায় না। আমি দেবদত্ত গ্রামম গচ্ছতি এই বাক্যটা বলতে পারি, আমি কি এরকম লোকে প্রয়োগ করতে পারি? দেবদত্ত সু গ্রাম অম গম টিপ, এরকম প্রয়োগ লোকে করা যায় না। শাস্ত্রে করি আমরা, প্রক্রিয়া সিদ্ধির জন্য শাস্ত্রে করি, তাই লোকে অসাধু, শাস্ত্রে সাধু হতে পারে, তাহলে যেটা লোকে প্রয়োগ করা যায় না সেটাই অলৌকিক। তার জন্য বলা হলো পরিনিষ্ঠিতত্বাৎ সাধু লৌকিক যথা রাজ্ঞ পুরুষ। আর প্রয়োগ অনর্হ, যার প্রয়োগ করা যায় না কোথায়? লোকে, মানে তাহলে কোথায় করা যায়? শাস্ত্রে, তাকে বলা হয় অলৌকিক যথা রাজন গস পুরুষ সু। ঠিক আছে, তাহলে এখানে বিগ্রহ আমরা মোটামুটি বুঝতে পারলাম যে বৃত্তির যে অর্থ তাকে আমরা বিগ্রহ বলছি, এবং সেটা লৌকিক এবং অলৌকিক ভেদে দুই প্রকার। লৌকিক বলতে যার প্রয়োগ লোকে শাস্ত্রে দু জায়গাতেই করতে পারছি, আর অলৌকিক বিগ্রহ শাস্ত্রে শুধু প্রয়োগ করতে পারি, লোকে প্রয়োগ করতে পারি না, তাই তাকে বলা হয় অলৌকিক বিগ্রহ। আর এই বিগ্রহকে নির্ভর করেই সমাস নিত্য না অনিত্য সেই চর্চাটাও আমরা করে নিলাম। এরপরে আসছে সমাসের ভেদ। তাহলে আমরা জানি সমাস মুখ্যত চার প্রকার: অব্যয়ীভাব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস এবং দ্বন্দ্ব সমাস। তাহলে এখানে কিছু প্রশ্ন হতে পারে যে কেন কর্মধারায় সমাস তো আলাদা করে আছে, দ্বিগু সমাস আলাদা করে আছে, তাহলে সেইগুলো কেন ভেদে আনা হলো না? তাহলে সেগুলো এই কারণে আনা হলো না, কারণ তৎপুরুষেরই অবান্তর ভেদ হচ্ছে কর্মধারায় সমাস। তৎপুরুষেরই অবান্তর ভেদ আমরা কাকে বলছি? কর্মধারায়কে বলছি। কারণ এমন তৎপুরুষ যেখানে কি আছে? বিভক্তি সমান আছে, তাকে আমরা কি বলছি? কর্মধারায়। আর দ্বিগু কাকে বলছি? কর্মধারের মধ্যে যে আবার কয়েকটা বিশেষ আছে তাকে আমরা আবার দ্বিগু বলছি। কেন? যেখানে সংখ্যাবাচক শব্দ পূর্বে থাকে, যেমন পঞ্চগবম, সেটাকে আমরা দ্বিগু বলে দিচ্ছি। তাহলে এই কর্মধারে আর দ্বিগু তৎপুরুষেরই অবান্তর ভেদ, তাই তা আলাদা করে তার গ্রহণ করা হয়। ঠিক আছে, এইখানে একটা মতভেদ একটা দেখতে পাই আমরা, আমি বলে দিই। সেটাতে যখন আমরা লঘু সিদ্ধান্ত কৌমুদি পড়ি তখন আমরা দেখছি সমাস সেখানে 5 প্রকার বলা হচ্ছে। সেখানে কেবল সমাসটাকে যোগ করা হয়, যে কেবল সমাস, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব। আবার ভট্টজি দীক্ষিত সেখানে সমাসকে আবার বলছে না, সমাস 6 প্রকার। সেখানে সুপাম সুপাস, সেখানে কারিকা করে সুবন্তের সঙ্গে সুবন্তের, সুবন্তের সঙ্গে তিঙন্তের, সুবন্তের সঙ্গে নাম পদের, সুবন্তের সঙ্গে ধাতুর, এইভাবে 6টা ভাগে দেখাচ্ছে। তাহলে যদি এই যে ভাগগুলো যারা আমরা সমাজ পড়ে এসেছি তাদের জন্য আমি বলছি, যারা প্রথম আমরা চর্চা করছি তাদের জন্য অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব 4 প্রকার, এটা ধরলেই হবে। যারা বিশেষভাবে চর্চা করি সেই 6টা ভাগ যেটা দেখানো হয়েছে সেটা পারিভাষিক ভাবে বা টেকনিক্যালি কারেক্ট হওয়ার জন্য ওই 6টা ভাগ দেখানো হয়েছে। কারণ অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব এই যে 4টে ভাগ যখন করা হয় তখন সেখানে সবের সেখানে সমন্বয় সম্ভব হয় না। তার জন্য সেখানে কি করা হয়েছে, তার জন্য তাকে এটা আলাদাভাবে টেকনিক্যালি কারেক্ট হওয়ার জন্য 6টা ভাগ দেখানো হয়েছে। আর সেখানেই বররায়াচার্য যিনি লঘু সিদ্ধান্ত কৌমুদি লিখেছেন তিনি লৌকিক বা প্রসিদ্ধকে রেখে শাস্ত্রকেও মান্যতা দিয়ে তিনি 5টা ভাগ দেখিয়েছেন, যে যেগুলো অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্বের মধ্যে এলো না সেগুলোকে আমি কেবল সমাসে নিয়ে নেব এবং সেইভাবে সমাসকে 5 প্রকার বলে দেব। কিন্তু এই যে প্রসিদ্ধি বশত সেটা আমরা যারা ব্যাকরণ পড়ি বা না পড়ি, আমরা এই 4টে সমস্ত জায়গায়, আমরা বাংলা ব্যাকরণ হোক, হিন্দি ব্যাকরণ হোক, সংস্কৃত ব্যাকরণ হোক, এই 4টে প্রসিদ্ধ আমরা পাই: অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব। ঠিক আছে, তাই দৃষ্টিভঙ্গি আলাদা জন্য সেখানে সমাসের ভেদে এদিক ওদিক হয়, কিন্তু আসলে উদ্দেশ্য সবার আলাদা। তাই প্রসিদ্ধি বশত যদি আমরা দেখি তাহলে সেখানে হচ্ছে সমাস 4 প্রকার: অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বন্দ্ব। তাহলে এখন যদি আমরা দেখি তাহলে প্রথম আমরা বৃত্তি নিয়ে চর্চা করেছি। তাহলে সেই বৃত্তি নিয়ে চর্চা করতে গিয়ে আমরা কি দেখেছি, যে বৃত্তি 5 প্রকার। সেই বৃত্তির জন্য বিগ্রহের প্রয়োজন হয়, সেই বিগ্রহ লৌকিক অলৌকিক হতে পারে, সেই বিগ্রহের নিরিখে সেখানে আমরা সমাসকেও ভেঙেছি। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, সমাস নিয়ে চর্চা শুরু করার আগে সমাস বলে কাকে, বা সমাস শব্দের ব্যুৎপত্তিটা কি, সমাস শব্দের নির্বচনটা কি। এক্ষেত্রে বলে রাখি
যে অনেক জায়গায় ব্যুৎপত্তি জিজ্ঞাসা করা হয়, অনেক জায়গায় নির্বচন জিজ্ঞাসা করা হয়। ব্যুৎপত্তি আর নির্বচন এর মধ্যে পার্থক্য কি? তাহলে ব্যুৎপত্তি মানে হচ্ছে যখন একটা শব্দের প্রকৃতি প্রত্যয় কি সেটা যখন জিজ্ঞাসা করা হয় সেটা হচ্ছে ব্যুৎপত্তি। আর নির্বচন মানে হচ্ছে তার অর্থটা কি। ঠিক আছে, তাহলে সমাস শব্দের ব্যুৎপত্তি বলা হচ্ছে সম্পূর্বক অস ধাতুর ঘই প্রত্যয়ে সমাস শব্দটা নিষ্পন্ন হয়। অস থেকে ঘই করলে আস, যেমন পজ ধাতুর ঘই করলে পাক, তেমন অস থেকে ঘই করলে আস, সম আস যোগ করলে কি রূপ হয়ে যায়? সমাস রূপটা আমরা পেয়ে যাই। তাহলে সমাস শব্দের নির্বাচন কি না, সেখানে অর্থ দেখানোর জন্য বলা হচ্ছে সমসনম সমাসঃ। সমসনম মানে কি? অসু ধাতুর অর্থ, অস ধাতুর অর্থ ক্ষেপণ, তাহলে সংক্ষেপণ তার মানে সংক্ষেপ। তাহলে সমাস কখন বলা হবে না, যখন সেখানে সংক্ষেপ হবে তখন আমরা তাকে কি বলবো? সমাস বলবো। তাহলে এখন তার উদাহরণ দেওয়া হচ্ছে পীতম অম্বরম ইয়াস্য সহ। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বিগ্রহ, সমাস করার পরে কি হয়েছে? পীতাম্বরঃ। তাহলে এখানে সংক্ষেপ হয়েছে না হয়নি? সংক্ষেপ হয়েছে, কারণ এখানে পীতম অম্বরম ইয়াস্য ছিল, তার বদলে এখানে পীতাম্বর হয়েছে, কিছু বাদ গেছে। কিন্তু এখানে প্রশ্ন হয় যে যদি সংক্ষেপ হলেই আমরা সমাস বলি তাহলে স্তোকান মুক্তঃ, তাহলে এখানে কি করে সংক্ষেপ হচ্ছে? কেন? স্তোকাত মুক্তঃ, সেখানেই সমাস করে হয়েছে স্তোকান মুক্তঃ। তাহলে এখন ভালো করে খেয়াল করে দেখো, সমাসেও যা ছিল স্তোকান মুক্তঃ, বিগ্রহতেও তাই আছে স্তোকাত মুক্তঃ, বা সন্ধি করলে সেখানে স্তোকান মুক্তঃ। তাহলে এখানে বিগ্রহ আর সমাস তার মধ্যে তো কোনো সংক্ষেপ দেখতে পাচ্ছি না। তাহলে বলছে এখানে অবয়বের সংখ্যাগত যদিও আমরা সংক্ষেপ পাচ্ছি না, কিন্তু একটা সংক্ষেপ তো পাচ্ছি। কি সংক্ষেপ? না স্তোকাত মুক্তঃ। যখন আমরা বিগ্রহ বলছি সেখানে কটা পদ আছে? দুটো পদ আছে। যখন সমাস করছি তাহলে সেখানে স্তোকান মুক্তঃ একটাই পদ, তাহলে সেখানে পদ সংখ্যায় কিন্তু সংক্ষেপ আছে। আগে যেমন দুটো পদ ছিল এখন একটা পদ হয়েছে, তাই সংক্ষেপ সেখানে অবয়বগতও হতে পারে, পদ সংখ্যাগতও হতে পারে, কোনো না কোনো ভাবে সংক্ষেপ হচ্ছে। তাই সমাস মানেই কি বলা হচ্ছে? সংক্ষেপ। তাই আমরা কি বলি? সংক্ষেপকেই সমাস বলি। সমাসের প্রবৃত্তি হয়েছে কারণ সংক্ষেপ রুচির হি লোকাহ, লোক হচ্ছে সংক্ষেপকেই পছন্দ করে, সবসময় সংক্ষেপে কার্যকলাপ পছন্দ করে। কারণ আমরা যদি এখনো দেখি, আমরা গুড নাইট অনেকে লিখি না, সেখানে অনেকে লিখি GDN8, শর্ট মেসেজ সেন্ড, তার বদলে SMS, এই যে শর্ট ফর্ম গুলো, তাহলে এগুলো সংক্ষেপের কারণে এসেছে। তাহলে সমাসও হচ্ছে একাধিক পদ প্রয়োগের বদলে সেখানে যাতে অল্প পদের দ্বারা আমাদের কার্যসিদ্ধি হয়ে যায়, তার জন্যই সমাস এই প্রসঙ্গের অবতারণা বা সমাসের ব্যবহার। তাহলে আমরা দেখতে পেলাম সমাস শব্দের আমাদের ব্যুৎপত্তি দেখলাম, সমাস শব্দের নির্বাচন দেখলাম, এবং সেটা কিভাবে সমন্বয় হচ্ছে সেটাও আমরা চর্চা করলাম। এরপরে আমরা সমাসের যে প্রসিদ্ধ আমরা চারটে ভাগ আছে সেটা নিয়ে চর্চা করব। তাহলে সেখানে আমাদের কি আসছে? সমাস অব্যয়ীভাব প্রথম আসছে। তাহলে অব্যয়ীভাব যে কথাটা আছে, অব্যয়ীভাব কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে এখানে কি আছে বলতো? অব্যয়ী ভাব, এখানে ত্রি প্রত্যয় আছে। অব্যয়ী ভাব যেখানে আছে সেখানে ত্রি প্রত্যয় আছে। এই ত্রি প্রত্যয় যখনই হয় তখন তার এই রকম বিগ্রহ হয়। যেমন একটা কথা যে শুক্লী ভাব, তাহলে শুক্লী ভাব মানে অশুক্ল যখন শুক্ল হয়ে যায় তখন তাকে শুক্লী ভাব বলা হয়। তার মানে সে আগে সাদা ছিল না কিন্তু এখন সাদা হয়েছে, সেটাকে শুক্লী ভাব বলা হয়। তেমন অব্যয়ী ভাব মানে অনব্যয়ম অব্যয়ম ভবতি ইতি অব্যয়ী ভাবঃ। তার মানে আগে অব্যয় ছিল না কিন্তু সেটা যখন অব্যয় হয়ে যায় তখন তাকে অব্যয়ী ভাব বলে। তার মানে যেখানে যেখানে অব্যয়ী ভাব সমাস হয় তার মানে এখানে তার তাৎপর্য কি, যে সেটা ছিল অনব্যয় কিন্তু হয়ে যায় কি? অব্যয়। তাই তাকে কি বলা হচ্ছে? অব্যয়ী ভাব বলা হয়। এটা হচ্ছে অব্যয়ী ভাব কথাটা তাৎপর্য। কিন্তু পারিভাষিক ভাবে অব্যয়ী ভাব কাকে বলে তার একটা আমরা ডেফিনেশন পাই, সেটাকে বলা হয় পূর্ব পদার্থ প্রধান অব্যয়ী ভাব। পূর্ব পদার্থ প্রধান অব্যয়ী ভাব, এর তাৎপর্য কি? তাহলে পূর্ব পদ যেখানে প্রধান না, পূর্ব পদ অর্থ প্রধান, পূর্ব পদের অর্থ যেখানে প্রধান হবে তাকে আমরা অব্যয়ী ভাব বলবো। তাহলে পূর্ব পদের অর্থ প্রধান হবে, তার তাৎপর্য কি? তার তাৎপর্য হচ্ছে
যেমন ধরো আমরা একটা প্রয়োগ করলাম সুমদ্রম। সুমদ্রম মানে কি? মদ্রানাম সমৃদ্ধি সুমদ্রম। ঠিক। আমরা অপরদিকে একটা প্রয়োগ করলাম রাজপুরুষ, সেখানে রাজ্ঞঃ পুরুষঃ রাজপুরুষঃ। ঠিক। এখন আমি একটা বাক্যের প্রয়োগ করলাম সুমদ্রম পশ্য। সুমদ্রম পশ্য। আরেকটা প্রয়োগ করলাম রাজপুরুষম আনয়। এখানে পূর্ব পদের অর্থ প্রধান হয়। প্রাধান্য কিভাবে হয়? তাহলে দুটো পদ আছে, যেমন ধরো উপকৃষ্ণম, সুমদ্রম। যত জায়গা আমরা দেখবো দেখো দুটো করে পদ আছে। সুমদ্রম পেলাম মদ্রানাম সমৃদ্ধি সুমদ্রম, তাহলে সু একটা পদ, মদ্র একটা পদ। অপরদিকে রাজপুরুষ, রাজ একটা পদ, পুরুষ একটা পদ। তাহলে প্রথমেরটা আমরা পূর্ব পদ বলছি, দ্বিতীয়টা উত্তর পদ বলছি। এখন দেখো সুমদ্রম পশ্য, এই যে বাক্যটা আছে রাজপুরুষম আনয়, এখানেও একটা বাক্য আছে এবং সুমদ্রতে দুটো পদ আছে। তাহলে আমি সুটাকে পূর্বপদ বলতে পারি, মদ্রটাকে উত্তর পদ বলতে পারি, যেহেতু পরে আছে তাই উত্তর পদ। এইখানে পূর্ব পদের অর্থ প্রধান হয়। প্রধান হয় বলতে ক্রিয়ার সঙ্গে উন্নীত হয়, সেটাই প্রাধান্য এখানে। তার মানে অব্যয়ীভাব তখনই বলবো যদি পূর্ব পদের যে অর্থটা আছে সে ক্রিয়ার সঙ্গে উন্নীত হয়, তখন আমরা তাকে কি বলবো? অব্যয়ীভাব বলবো। তাহলে এখন খেয়াল করে দেখো সুমদ্রম পশ্য, তার মানে সমুদ্রকে দেখো। সমুদ্রকে মানে, সমুদ্র মানে কি? মদ্রানাম সমৃদ্ধি, তার মানে হচ্ছে মদ্রানাম সমৃদ্ধিম পশ্য। তাহলে এখন ভালো করে খেয়াল করে দেখো মদ্রানাম সমৃদ্ধিম পশ্য, পশ্য মানে দেখো। তাহলে কি দেখতে বলা হচ্ছে? মদ্রকে দেখতে বলা হচ্ছে না মদ্রদের সমৃদ্ধিকে দেখতে বলা হচ্ছে? সমৃদ্ধিকে দেখতে বলা হচ্ছে। কাদের সমৃদ্ধি? মদ্রদের সমৃদ্ধি। তাহলে দেখো দর্শন ক্রিয়ার সঙ্গে সাক্ষাৎ কার অন্যয় হচ্ছে? সমৃদ্ধির অন্যয় হচ্ছে না মদ্রের হচ্ছে? দেখো সমৃদ্ধির হচ্ছে। তাহলে সমৃদ্ধিকে দেখো। সমৃদ্ধিটা কোন পদের অর্থ? সমুদ্রের মধ্যে মদ্র পদের অর্থ মদ্র বা মদ্রদেশীয় লোকজন। আর সুশব্দের অর্থ কি? সুশব্দের অর্থ হচ্ছে সমৃদ্ধি। তাহলে এখানে সমৃদ্ধি পদের যেহেতু ক্রিয়ার সঙ্গে অন্যয় হচ্ছে, আর সমৃদ্ধি অর্থটা দেখো সুপদের অর্থ। আর সুপদরা পূর্বে আছে না পরে আছে? পূর্বে আছে। ওর জন্য এখানে পূর্ব পদের অর্থ প্রধান, ক্রিয়ার সঙ্গে উন্নীত হয়, তাই এটাকে আমরা অব্যয়ীভাব বলছি। অপরদিকে তৎপুরুষ কাকে বলা হয়? উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ। তাহলে সেখানে কেন রাজপুরুষম আনয়? আনয় মানে নিয়ে এসো। কাকে নিয়ে এসো? রাজাকে নিয়ে এসো না রাজার কর্মচারী বা রাজার লোককে নিয়ে এসো? কাকে আনতে বলছে? রাজপুরুষম আনয় মানে রাজাকে আনতে বলা হচ্ছে না রাজার লোককে আনতে বলা হচ্ছে? তাহলে আনয়ন ক্রিয়ার সঙ্গে কার অন্যয় হয়? রাজার না লোকের? তাহলে লোককে নিয়ে আসতে হবে, রাজাকে আনতে বলছে না। রাজপুরুষম আনয়, রাজার লোককে নিয়ে এসো। তাহলে এই যে লোকের ক্রিয়ার সঙ্গে অন্যয় হচ্ছে, লোকটা কোন পদের অর্থ? রাজপদের অর্থ না পুরুষ পদের অর্থ? পুরুষ পদের অর্থ। তাহলে পুরুষটা পূর্ব পদ না উত্তর পদ? পরবর্তী পদ। তাই এখানে পরবর্তী পদের উত্তর পদের ক্রিয়ার সঙ্গে অন্যয় হয় বলে একে উত্তর পদার্থ প্রধান বলা হয়। তাহলে প্রাধান্য মানে অনেক সময় বলি প্রধান, প্রধান কি প্রধান? যার সঙ্গে ক্রিয়ার অন্যয় হয় তাকে এখানে প্রধান বলা হয়। তাহলে পূর্ব পদার্থ প্রধান মানে যেখানে পূর্ব পদের অর্থ ক্রিয়ার সঙ্গে উন্নীত হয় তাকে বলা হচ্ছে পূর্ব পদার্থ প্রধান, আর তাকেই বলা হচ্ছে অব্যয়ী ভাব। তাহলে যেখানে পূর্ব পদের অর্থ ক্রিয়ার সঙ্গে উন্নীত হবে তাকে আমরা অব্যয়ীভাব সমাস বলবো। এই সমাসের কিছু বৈশিষ্ট্য। এই সমাসে প্রথমেই বলা হয়েছে এই সমাসে অনব্যয় অব্যয়ে পরিণত হয়। রূপস্য যোগ্যম অনুরূপম। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি রূপস্য যোগ্যম, এখানে তাহলে রূপস্য যোগ্যম এটা কোনটাই কিন্তু অব্যয় ছিল না, কিন্তু যখন অনুরূপম প্রয়োগটা হয়ে গেল তখন কিন্তু আমার অব্যয় হয়ে গেল। অব্যয়ীভাব সমাসে সবসময় ক্লিবলিঙ্গে প্রয়োগ হয়। যে কোনো অব্যয়ীভাব সমাস হোক সেখানে কিসে প্রয়োগ হবে? ক্লিবলিঙ্গেই প্রয়োগ হবে। কৃষ্ণস সমীপম উপকৃষ্ণম মদ্রাণাম সমৃদ্ধি সুমদ্রম শক্তি মনতিক্রম যথাশক্তি দিনম দিনম প্রতিদিনম, সমস্ত কিন্তু নপুংসক লিঙ্গেই হয় অব্যয়ীভাব সমাসে। এই সমাসে সমস্ত পদের দীর্ঘ স্বরটি হ্রস্ব হয়ে যায়। যেন ভালো করে দেখো গঙ্গায়াহা সমীপম কি হয়ে গেছে? উপগঙ্গম। নিদ্রা সম্প্রতি নৈয্যতে অতি নিদ্রম, নিদ্রা ছিল নিদ্রা হয়ে গেল অতি নিদ্রম। তাহলে দীর্ঘের কি হয়ে যায়? হ্রস্ব হয়ে যায়। এই সমাসে পূর্বপদ অব্যয় হয়। যেমন
শক্তি মনতিক্রম্য যথাশক্তি, তাহলে এখানে যথাটা কি অব্যয় না অব্যয় নয়? অব্যয়। কখনো কখনো উত্তর পদ অব্যয় হয়, যেমন শাকস্য লেশঃ শাক প্রতি, এই যে শাক প্রতি যেটা আছে সেখানে দেখো এখানে অব্যয় হচ্ছে প্রতি, শাকটা কিন্তু অব্যয় নয়। কখনো অব্যয় রহিতও হয়, মানে কোনোটাই অব্যয় নয়, সেটাও অব্যয়ভাব সমাস সেখানে দেখা যায়। যেমন উন্মত্তা গঙ্গা যত্র উন্মত্ত গঙ্গম, তিষ্ঠন্তি গাবহ যস্মিন কালে, তাহলে তিষ্ঠৎ গু, তাহলে তিষ্ঠৎ গু এখানেও কোনোটা অব্যয় নেই, তা সত্ত্বেও সেখানে কি আছে পারে গঙ্গম, মধ্যে গঙ্গম, এই ধরনের যে অব্যয়ভাব সমাস যেখানে আছে সেখানে কোনোটাই অব্যয় নয়। আরেকটা এখানে বৈশিষ্ট্য অব্যয়ভাব সমাসের, যে অকারান্ত যদি অব্যয়ভাব হয় সেখানে শেষে অম দেখা যায়। যেমন দেখো উপকৃষ্ণম, প্রতিদিনম, সুমদ্রম, ঠিক। আর যদি অকারান্ত বাদ দিয়ে অন্য কিছু হয়, ইকারান্ত বা উকারান্ত, সেখানে কিন্তু যেমন ছিল তেমনই থেকে যায়, সেখানে অম যোগ হয় না, এমনকি বিভক্তিও হবে না, মানে বিসর্গও হবে না। বিভক্তি হবে না মানে বিসর্গও দেখা যায় না। যেমন ধরো অনুবিষ্ণু, অধিহরি, এখানে কিন্তু বিসর্গ হয় না, যেমন আছে তেমনই হবে। অকারান্ত হলে অম হবে, আর ইকারান্ত উকারান্ত হলে যেমন ছিল তেমনই থেকে যাবে। এখানে অনেক সময় বিশেষ করে যারা মানে ওই এমসিকিউর প্রশ্ন দেয়, বিসর্গ দিয়ে আমাদের কনফিউশন করে দেয়, কিন্তু বিসর্গ থাকবে না। কোথায়? অব্যয়ভাব সমাসে বিসর্গ হবে না, একমাত্র অকারান্ত হলে অম হবে, বাদবাকির ক্ষেত্রে যেমন ছিল তেমনই থেকে যাবে, কোনো বিসর্গের যোগ বা বিসর্গের প্রয়োগ হয় না। এরপর আমরা যদি দেখি যে অব্যয়ভাব সমাস যেটা আছে, সে অব্যয়ভাব সমাসটা 33টা প্রকার আমরা দেখতে পাবো। কার? অব্যয়ভাব সমাসের, যার মূলত একটা মুখ্য সূত্রই আছে অব্যয়ম বিভক্তি সমীপ সমৃদ্ধি বিবৃদ্ধি অর্থাভাব করে, সেখানেই 16টা অর্থ দেখানো আছে, যথার আবার 4 প্রকারের অর্থ দেখানো আছে। এইভাবে মোট 33টা আমরা প্রকার দেখতে পাই প্রায়। তার মধ্যে প্রসিদ্ধ কতকগুলো হলো বিভক্তি অর্থে, যেমন এখানে আসছে হরৌ অধিহরি। এখানে একটু ছোট করে জানতে হবে, এই জায়গাটা বিভক্তি অর্থে যে সমাসটা আছে এইটা নিয়ে অনেক কনফিউশন আছে। কনফিউশন কি আছে? কনফিউশন হচ্ছে একমাত্র বিগ্রহ যেটা একটা পদ দিয়েই দেখানো হয়, বাদবাকি সমাসে যত জায়গায় তোমরা বিগ্রহ দেখবে সব জায়গায় দেখবে দুটো পদ দিয়ে বিগ্রহ দেখানো হয়, কিন্তু বিভক্তি অর্থে যেখানে অব্যয়ভাব হয় সেখানে একটা পদ দিয়েই বিগ্রহ দেখানো হয়, কারণ এখানে বিভক্তিটার অর্থে অব্যয়ভাব হচ্ছে। যেমন হরৌ, হরি, তার সপ্তমী বিভক্তি আছে, সেই সপ্তমী বিভক্তির যে অর্থ অধিকরণ অর্থে এখানে অধি অব্যয়ের সঙ্গে সমাস হয়ে কি দেখিয়েছে দেখো, অধি হরি। তাহলে এখানে অধি হরি এর বিগ্রহ হরৌ। এর জন্য একটা খুব প্রসিদ্ধ প্রয়োগ আছে, যেই প্রয়োগের উদাহরণ আমরা যদি দেখি কিছু প্রসিদ্ধ বইয়েও আমরা অন্যথা দেখি। একটা প্রয়োগ যেমন আমরা যদি একটু খেয়াল করে দেখি, সেই প্রয়োগটা হচ্ছে অধ্যাত্ম। তাহলে এখন ভালো করে যদি দেখি তাহলে হরৌ অধিহরি, তেমনই ধরো যদি আমি বলি মঞ্চে সপ্তমী আছে, সেখানে কি প্রয়োগ হয়ে যাবে? অধি মঞ্চম, কারণ অধি লাগিয়েছে মঞ্চ অকারান্ত, তাই অধি মঞ্চম হয়ে গেল। তেমনি যদি আমি দেখি আত্মন শব্দ আছে, কি শব্দ আছে? আত্মন, তার সপ্তমীতে কি রূপ হয়? আত্মনি, তার বিভক্তি অর্থে অব্যয়ভাবে কি রূপ হয়? অধ্যাত্মম। এইখানে এই যে অধ্যাত্মম যে প্রয়োগটা আছে, এই প্রয়োগের অনেক প্রসিদ্ধ বইয়েও আমরা বিগ্রহ দেখি আত্মানাম অধিকৃত্য, আত্মানাম অধি, এই ধরনের যে বিগ্রহগুলো আছে এই বিগ্রহগুলো কিন্তু যথার্থ বিগ্রহ নয়। অধ্যাত্মমের বিগ্রহ হলো আত্মনি, কারণ এখানে বিভক্তি অর্থে অব্যয়ভাব হয়েছে। কি অর্থে হয়েছে? বিভক্তি অর্থে। ঠিক আছে? আচ্ছা, স্ক্রিনে কি দেখা যাচ্ছে ওই অধ্যাত্ম আমি যেটা লিখলাম? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে যেটা আমরা বলছিলাম সেটা হচ্ছে যে অধ্যাত্ম তার মানে কি আত্মনি, সেটাই আমার বিভক্তি অর্থে অব্যয়ভাব হয়ে কি হয়ে গেল? অধ্যাত্ম। সমীপ অর্থে বাদ বাকি সবগুলোই কিন্তু সেখানে দুটো করে পদ দিয়ে বিগ্রহ হয়। কৃষ্ণস্য সমীপম উপকৃষ্ণম, এই যে কৃষ্ণস্য সমীপম এখানে সমীপ অর্থে হয়েছে, এবং এগুলো সবই কিন্তু অশ্বপদ বিগ্রহ, এর জন্য সবগুলোই নিত্য সমাস। সমীপ অর্থে অব্যয় আছে উপ, তার সঙ্গে কৃষ্ণর সমাস হয় উপকৃষ্ণম। কেন হলো? উপকৃষ্ণ অকারান্ত, তাই অম যোগ হয়ে উপকৃষ্ণম। মদ্রানাম সমৃদ্ধি
সুমদ্রম, অকারান্ত, তাই এখানে অম হয়ে গেল। মক্ষিকানাম অভাবঃ নির্মক্ষিকম, এখানে মক্ষিকা আকারান্ত ছিল, কিন্তু বলেছিলাম অব্যয়ভাব সমাসে হ্রস্ব হয়ে যায়, তাই দেখো মক্ষিকা থেকে মক্ষিক হয়ে গেছে, অকারান্ত, তাই নির্মক্ষিকম। যোগ্যতার্থে রূপস্য যোগ্যম অনুরূপম, পদার্থ অনতিক্রম অর্থে, যেমন বিধিম অনতিক্রম্য যথা বিধি, তার মানে বিধিকে অতিক্রমণ না করে, শক্তিকে অতিক্রমণ না করে, শক্তি অনতিক্রম্যে যথা শক্তি, তাহলে অনতিক্রম অর্থে হয়। আরেকটা খুব প্রসিদ্ধ আছে বিপসা অর্থে, যেমন দিনম দিনম প্রতিদিনম, দিনম দিনম প্রতিদিনম, এই যে প্রতিদিনম এখানে বিপসা অর্থে, তাহলে বিপসা শব্দের তাৎপর্য কি? বিপসা শব্দের নরমালি অর্থ হচ্ছে ব্যাপ্তুম ইচ্ছা বিপসা, সেইখানে বিপসা যখনই অর্থ হবে সেইখানে তার তাৎপর্য হচ্ছে পুরোটাই বা পুরোটা জুড়ে। যদি ভালো করে দেখো যে অহম প্রতিদিনম বিদ্যালয়ম গচ্ছামি, এই যে বাক্য, তার মানে কি সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, এই কথাটার মানে ধরো সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি সে প্রতিদিন গেছে, যদি মাঝে একদিন না যায় তাহলে কি সে বলতে পারবে আমি প্রতিদিন গেছি বলে? বলতে পারবে না। তাহলে এখানে বিপসা মানে হচ্ছে পুরোটা জুড়ে, এই রকম অর্থ, মানে সেখানে মাঝে কোনো গ্যাপ থাকা যাবে না, তখনই তাকে বিপসা বলা হয়। অহম প্রতিবৃক্ষম সিঞ্চামি, আমি প্রতি বৃক্ষে জলদান করি, তার মানে কি একটা গাছ বাদ দিয়ে না, 50টা গাছ থাকলে 50টাই গাছে আমি জল দিই, যেখানে একটাও বাদ থাকে না, প্রতিটাকে আমি জুড়ে দিই, প্রতিটাকে নিয়ে নেওয়া হয়, তখন তাকে বলা হয় বিপসা। আরেকটা বলা হচ্ছে খুব প্রসিদ্ধ একটা প্রয়োগ আমরা বলি, মর্যাদা এবং অভিবিধি অর্থে অব্যয়ীভাব সমাস, যেমন আমুক্তে হে, সমাস করে কি হয়ে গেছে আমুক্তি, আমুক্তি কেন হলো? ইকারান্ত, তাই অমির কোনো গল্প নেই, যেমন ছিল তেমন। আর হিমাচলাত মানে হচ্ছে হিমাচলম, এই যে মর্যাদা এবং অভিবিধি, এই যে দুটি অর্থ আছে, এই দুটি তাৎপর্য কি? মর্যাদা হচ্ছে তেন বিনা, আর অভিবিধি হচ্ছে তেন সহ। তেন বিনা মানে তাকে ছাড়া, এটা হচ্ছে তেন বিনা। যেমন ধরো আমুক্তে হে সংসার, আমুক্তে হে সংসার, তার মানে কি মুক্তির আগে পর্যন্ত সংসার, মুক্তিকে ছাড়া, তাহলে আমুক্তি সংসার, এখানে মানে কি মুক্তিকে ছাড়া। আরেকটা অভিবিধি মানে কি তাকে যোগ করে যখন নিতে হবে, এখানে দেখো আমুক্তে মানে মুক্তিকে বাদ দিয়ে আমুক্তি কথাটা আমি নিচ্ছি, মানে আমুক্তে সংসার মানে মুক্তি যখন হয়নি ততক্ষণ পর্যন্ত সংসার আমার কাছে আছে, যখন মুক্তি হয়ে গেল দার্শনিক দৃষ্টিতে তখন কিন্তু আর সংসার নেই। তেমনই একটা উদাহরণ, আবাল্যাত হরিভক্ত, সে হরির ভক্ত কখন থেকে? বাল্যকাল বাদ দিয়ে না, আবাল্যাত মানে বাল্যকাল থেকে, মানে বাল্যকালটাকে নিয়ে, তাহলে তেনা সহ, তাহলে এইটা হচ্ছে অভিবিধি, তার মানে আবাল্যম হরিভক্ত যখন বলা হচ্ছে, আবাল্যম এখানে আয়ের অর্থ বাল্যকালকে নিয়ে, আর আমুক্তে হে এখানে মুক্তিকে, মুক্তির আগে পর্যন্ত সংসার, মানে মুক্তিকে বাদ দিয়ে, তাহলে আমুক্তে হে আমুক্তি, এখানে মর্যাদা অর্থে অব্যয়ীভাব, এখানে হিমাচলাত, যেমন হিমাচলাত ভারতম, মানে হিমাচলকে নিয়ে ভারত, হিমালয়কে বাদ দিয়ে নয়, তাহলে হিমাচলাত, সেখানে অব্যয়ীভাব হয়ে কি হয়েছে হিমাচলম। এখানে হিমাচলম কেন হলো? অকারান্ত। তাহলে মর্যাদা এবং অভিবিধি অর্থ অব্যয়ীভাব হয়। তাছাড়াও আরো কত অর্থ আছে, কিন্তু আমরা যেহেতু আমাদের সময়ের একটা ব্যাপার আছে এবং আমাদের বলার পরিসর কম আছে, সেজন্য আমরা যেগুলো প্রসিদ্ধ যে জায়গাগুলো সেগুলো নিয়ে আমরা কি করলাম, চর্চা করলাম অব্যয়ীভাব সমাসে। ঠিক আছে, এরপরে আমাদের আসছে তৎপুরুষ সমাস। যদি ভালো করে দেখি আমরা, উত্তর পদার্থ প্রধান তৎপুরুষ, আমি আগেই বলেছি, তাহলে উত্তর পদের অর্থ যেখানে প্রধান হয় তাকেই আমরা কি বলি? তৎপুরুষ বলি। এটা আমরা নর্মালি সকলেই জানি। কেন? একটু আগে ব্যাখ্যা করলাম যে উত্তর পদের অর্থ প্রধান হয় মানে ক্রিয়ার সঙ্গে উন্নীত হয়, তাই তাকে আমরা কি বলি? তৎপুরুষ বলি। যেমন রাজপুরুষম আনয়, আমরা দেখতে পেলাম পুরুষের কি হলো, কাকে আনতে বলা হচ্ছে? পুরুষকে না রাজাকে? তাহলে সেখানে আমরা দেখলাম যে রাজাকে, রাজাকে দেখলাম না, পুরুষকে। কাকে আনা হয়? পুরুষকে। কেন কি কাকে আনা হচ্ছে? পুরুষকে আনা হচ্ছে, রাজাকে নয়। তাহলে পুরুষ যে অর্থটা সেটা উত্তর পদের অর্থ,
তাই উত্তর পদের অর্থকে কি বলা হচ্ছে, যেখানে প্রধান হচ্ছে ক্রিয়ার সঙ্গে উন্নীত হচ্ছে, তাই সেটা তৎপুরুষ। তাই এখানে তৎপুরুষ সমাস এই কারণে হলো, তার কারণ এখানে উত্তর পদের যে অর্থ তারই ক্রিয়ার সঙ্গে অন্বয় হচ্ছে। ঠিক আছে, সেখানে আমরা সাধারণ তৎপুরুষ আমরা 6 প্রকারের দেখতে পাই। দ্বিতীয়া তৎপুরুষ, তৃতীয়া তৎপুরুষ, চতুর্থী তৎপুরুষ, পঞ্চমী তৎপুরুষ, ষষ্ঠী তৎপুরুষ এবং সপ্তমী তৎপুরুষ। সেখানে আমরা দ্বিতীয় তৎপুরুষ কি পাচ্ছি, কৃষ্ণম শ্রুতঃ, কৃষ্ণ শ্রুতঃ। আমরা জানি দ্বিতীয় তৎপুরুষ বিশেষ কতকগুলি শব্দের সঙ্গেই হয়। এই তৎপুরুষের নাম দ্বিতীয়া, তার কারণ হচ্ছে এখানে দ্বিতীয় বিভক্তিযুক্ত পদের সঙ্গে কতকগুলি শব্দ নির্দিষ্ট আছে, তাদের সমাস হয়। শব্দগুলি কি, সূত্র আছে দ্বিতীয়া শ্রুতাতীত পতিত গতাত্যস্ত প্রাপ্তা পণ্যৈহি। এখানে শ্রুত, অতীত, পতিত, গত, অত্যস্ত, প্রাপ্ত এবং আপন্ন এই শব্দগুলির সঙ্গে সমাস হয়। এই যে এখানে শব্দ নির্দিষ্ট করা আছে, সেজন্য এখানে কি হয়, তার বাইরের যে সমাসগুলো আছে সেগুলোকে আমরা দ্বিতীয় তৎপুরুষ বলতে পারি না। ওর জন্য যদি আমরা খেয়াল করে দেখি, পূর্বম ভূতঃ, পূর্বভূতঃ বা ভূতপূর্বঃ, পূর্বম ভূতঃ ভূতপূর্বঃ। অথবা আরেকটা অন্য উদাহরণ নাও, বিস্পষ্টম পটুঃ, বিস্পষ্ট পটুঃ। এই যে উদাহরণগুলো আছে, দেখো এগুলোকে আমরা দ্বিতীয় তৎপুরুষ বলতে পারতাম। পূর্বম ভূতঃ, এখানে দ্বিতীয় বিভক্তির সঙ্গে সমাস হচ্ছে। বিস্পষ্টম পটুঃ, এখানে দ্বিতীয় বিভক্তির সঙ্গে সমাস হচ্ছে। তা সত্ত্বেও আমরা দ্বিতীয় তৎপুরুষ এই কারণে বলতে পারলাম না, কারণ দ্বিতীয় বিভক্তি থাকলেই দ্বিতীয় তৎপুরুষ হবে না, তার সঙ্গে শব্দ নির্দিষ্ট আছে। সেজন্য শব্দ নির্দিষ্ট করা আছে বলেই সেখানে আমার কি হয়ে যাচ্ছে, সেখানে আমার তার বাইরে যখন শব্দ চলে যাচ্ছে তখন সেটা আমার দ্বিতীয় তৎপুরুষের মধ্যে আসছে না। তার জন্যই কেবল সমাস নামে একটা আলাদা কনসেপ্ট আনা হয়েছে। যেগুলি প্রসিদ্ধ সমাস, অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব এদের মধ্যে অন্তর্ভূত হচ্ছে না, তাদের জন্য আলাদা করে কি করা হয়েছে, কেবল সমাসের স্বীকার করা হয়েছে। যদি ভালো করে দেখো, পাণিনীয় ব্যাকরণে সর্বত্রই এইরকম পন্থা অবলম্বন করা হয়েছে। তার কারণ হচ্ছে ভাষা আগে, ব্যাকরণ পরে। সেজন্য ভাষাতে যা প্রয়োগ আছে তার সাধুতা দেখানো কার কাজ, ব্যাকরণের কাজ। ওর জন্য যদি ভালো করে কারক প্রকরণে আমরা দেখি, একটা খুব বার্তিক আছে, উভসর্বত অশোক কারিয়া ধিগুপরিয়া দিশু ত্রিষু দ্বিতীয়া আম্রে ডিতান্তেষু ততো অন্যত্রাপি দৃশ্যতে। এই যে বার্তিক, সেই বার্তিকে বার্তিককার বলছেন যে উভসর্বত অশোক কারিয়া মানে উভয়তঃ সর্বদা এদের যোগে দ্বিতীয়া হবে। তেমনি শেষে গিয়ে বলছেন অন্যত্রাপি দৃশ্যতে, তাহলে অন্যত্রও দ্বিতীয়া হয়। তাহলে অন্যত্র মানে কোথায়, তার মানে যেখানে ভাষায় প্রয়োগ আছে তার যাতে অন্বয় হয়, তার জন্য সেখানে বললো, যেমন রীতে যোগে নরবেণী পঞ্চমী আছে, কিন্তু রীতে যোগে প্রসিদ্ধ সৃষ্ট প্রয়োগ আছে যেখানে আমরা রীতে যোগে দ্বিতীয়াও পাই। তাহলে সেখানে রীতে যোগে দ্বিতীয় কার দ্বারা হবে, তার জন্য কোনো সূত্র বা বার্তিক নাই, তখনই অন্যত্রাপি দৃশ্যতে এর জায়গায় হয়ে যাবে। তেমন অব্যয়ীভাব, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বন্দ্ব বেশিরভাগ সবই কিন্তু শব্দ স্পেসিফিক বা অর্থ স্পেসিফিক করে দেওয়া আছে। তার বাইরে যখনই সমাস আসবে তাহলে সেই সমাসগুলো তো এর দ্বারা হবে না, তখন সেইখানে যাতে সমাস হয় তার জন্য পাণিনি একটা রাস্তা ছেড়ে রেখেছেন, সহসুপা। তার অর্থ হচ্ছে সুবন্তের সঙ্গে সুবন্তের সমাস হয়। দেখো এইটুকুই লাগবে যে একটা সুবন্তের সঙ্গে আর একটা সুবন্তের সমাস হয়, সেখানে কোনো কন্ডিশন দেয়নি। তাই সেখানে যদি এমন কোনো সমাস থাকে যে সমাস পূর্ণ সমাস প্রকরণে যার কথা বলা হয়নি, সেখানেও যাতে সমাসটা হয়ে যায় তার জন্য সহসুপায় রাস্তাটা তিনি ছেড়ে রেখেছেন। তার কারণ উনি জানেন যে ভাষা হচ্ছে পরিবর্তনশীল, এবং ভাষার ক্ষেত্রে যে কিছু জায়গা থাকে যেগুলোকে আমার কি করতে হয়, সৃষ্ট প্রয়োগ অনুসরণ করতে হয়। সৃষ্ট কাদেরকে বলা হয়, সহজ করে বললে মহাকবি। তাদের যে প্রয়োগ থাকে সেই প্রয়োগকে বৈয়াকরণদেরকে বা ব্যাকরণের কাজ হচ্ছে সেই প্রয়োগের সাধুতা দেখানো। তাহলে সেই সাধুতা দেখানোর জন্য যখন প্রসিদ্ধ যে ক্রম আছে তার দ্বারা যখন হলো ঠিক আছে, যদি না হয় তার জন্য একটা দুটো কিন্তু রাস্তা খোলা আছে ব্যাকরণে। যেমন হচ্ছে কেবল সমাসের রাস্তাটা, সহসুপার দ্বারা এমন অনেক সমাস আছে যেখানে হয়তো আমরা পাণিনি যে সূত্র বা কাত্যায়নের যে বার্তিক তার দ্বারা সিদ্ধ হচ্ছে না, তখন আমরা সহসুপার শরণাপন্ন হয়ে সেখানে সুপসুপা সমাসের দ্বারা আমরা কিন্তু কাজটা করে দিতে পারবো। ঠিক আছে, তাহলে দ্বিতীয় তৎপুরুষের জন্য সেখানে দ্বিতীয় শ্রুতাত্মর মধ্যে শ্রুত পদটা আছে, তাই কৃষ্ণম শ্রুতঃ, কৃষ্ণ শ্রুতঃ, এটা দ্বিতীয় তৎপুরুষ। তৃতীয় তৎপুরুষ সংকুলয়া খণ্ড, সংকুলা খণ্ড। দেখো সংকুলয়া এখানে কি আছে, তৃতীয়া আছে,
তাই এখানে তৃতীয়া তৎপুরুষ সংকুলা খণ্ড তৃতীয়া তৎকৃতার্থেন গুণবচনেন এই অংশের দ্বারা অর্থ শব্দের দ্বারা, এবং সেখানে যদি তৎকৃত গুণবচন কিছু থাকে সেখানেও হয়ে যায়। এখানে খণ্ডটা তৎকৃত সংকুলার দ্বারা কৃত, তাই এখানে কি হয়ে গেছে, তৃতীয় তৎপুরুষ হয়ে গেছে সংকুলা খণ্ড। চতুর্থী তৎপুরুষ, তার জন্য নির্দিষ্ট আছে ক্ষেত্র। চতুর্থী তদর্থার্থ বলিহিত সুখ রক্ষিতৈহি, চতুর্থীর সঙ্গে তদর্থ, অর্থ, বলি, হিত, সুখ এবং রক্ষিতের কি হয়, চতুর্থী তৎপুরুষ সমাস হয়। এখানে বলি শব্দের সঙ্গে দেওয়া আছে ভূতায় বলিহি, ভূত বলিহি, এখানে দেখো চতুর্থী বিভক্তি আছে। পঞ্চমী তৎপুরুষ পঞ্চমী ভয়েন, ভয়বাচক শব্দের সঙ্গে কি হয়, পঞ্চমী তৎপুরুষ হয়। যেমন চোরাদ ভয়ম, চোর ভয়ম, ব্যাঘ্রাত ভয়ম, ব্যাঘ্র ভয়ম। ষষ্ঠী তৎপুরুষ যেমন রাজ্ঞঃ পুরুষঃ, রাজপুরুষ, রাজ্ঞঃ এখানে কি আছে, ষষ্ঠী আছে, তাই ষষ্ঠী তৎপুরুষ, তার সূত্রটা কি, ষষ্ঠী। সপ্তমী তৎপুরুষ, তার সূত্র হচ্ছে সপ্তমী সৌন্ডৈহি, সেখানে সৌন্ডাদি বলে একটা গণ আছে। এখানে ব্যাকরণে গণপাঠ বলে একটা কনসেপ্ট আছে। গণপাঠ বলে কনসেপ্টটা কেন আছে বলতো, তার কারণ হচ্ছে অষ্টাধ্যায়ীতে সূত্র আছে। সূত্রের লক্ষণ কি, সূত্রের লক্ষণ হলো অল্পাক্ষরম অসন্দিগ্ধম সারবৎ বিশ্বতো মুখম অস্তোভম অনবদ্যঞ্চ সূত্রম সূত্রবিদো বিদুহু। সূত্র সবসময় হবে অল্পাক্ষর, তাই সূত্রে যতটা পারবে অক্ষর অল্প রাখো। কোনো জায়গায় যদি আমি 50টা 40টা 20টা শব্দের একটা কাজ হবে আমি বলতে চাই, তখন যদি আচার্য পানিনি সেই 20টা শব্দের উল্লেখ সূত্রে করেন, তখন সূত্রটা কিন্তু আর অল্পাক্ষর থাকবে না, অনেক বড় হয়ে যাবে। তার জন্য তিনি কি করলেন, তিনি সেই 20টা শব্দ বা 50টা শব্দের যখন একটা কাজ হবে, সেই 50টা শব্দকে এক জায়গায় লিস্ট করলেন, তার নাম দিয়ে দিলেন গণপাঠ। এবং তারপরে তিনি কি করলেন, সেই যে শব্দগুলি বললেন তার মধ্যে প্রথম শব্দটি সূত্রে রাখলেন, দিয়ে বললেন এই প্রভৃতি শব্দ থেকে এই এই কাজগুলি হবে। প্রভৃতি যখনই বলে দিলেন এই প্রভৃতি কারা আছে, তার জন্য তুমি গণপাঠে যাও, তাহলে সূত্রটা কি হয়ে গেল, লঘু হয়ে গেল। যেমন দেখো অজাদ্যত স্টাপ, অজাদি শব্দ থেকে টাপ করতে হবে, অজাদি কারা, তার জন্য অজাদি গণে যাও। সর্বাদিনী সর্বনামানি, সর্ব আদি শব্দটা সর্বনাম হবে, তাহলে সেখানে আদি আছে, তাহলে সর্বাদি কারা, সর্বা বিশ্ব উভয়, সেখানে সর্বাদিগণে চলে যাও। এই রকম গণপাঠের নির্দেশ কখনো আদি শব্দের দ্বারা করেছেন, কখনো বহু বচন প্রয়োগের মাধ্যমেও করেছেন। যেমন সপ্তমী সৌন্ডৈহি, এখানে সৌন্ডাদিভিহি বলেননি, মানে কি বলেন, সপ্তমী সৌন্ডৈহি, তাহলে সেখানে এই বহু বচন আছে, তার দ্বারাও বোঝা যায় সৌন্ডাদিগণ যে সমস্ত পাঠ আছে, যে সমস্ত শব্দের পাঠ আছে, তাদের ক্ষেত্রেও কি হয়ে যায়, তৎপুরুষ সমাস হয়ে যায়, সপ্তমী তৎপুরুষ। তাহলে সেখানে সৌন্ড শব্দ আছে, সেখানে আরো অন্যান্য নিপুণ, পটু, পণ্ডিত, কুশল, দক্ষ এই সমস্ত শব্দ আছে, তাদের সঙ্গে সপ্তমী তৎপুরুষ হয়। যেমন এখানে উদাহরণ দেখানো হচ্ছে, দেখো দানে সৌন্ডাহ, দান সৌন্ডাহ, তার মানে সে হচ্ছে দানে সৌন্ডাহ, মানে সৌন্ড কথার এক কথা হচ্ছে সাধারণ অর্থ আসক্ত, তার মানে যিনি দানশীল, মানে যার স্বভাবই হচ্ছে দান করা, তিনি সবসময় কি করেন, দান করেন, দান সৌন্ডাহ। যেমন মানে সিদ্ধান্ত কৌমুদে উদাহরণ পাই অক্ষ সৌন্ডাহ, তার মানে যিনি পাশা খেলাতে আসক্ত, তাকে অক্ষ সৌন্ডাহ বলা হয়। যিনি দান করায় আসক্ত, আসক্ত মানে এখানে তার শীল অর্থ, স্বভাব অর্থ, এতে দান সৌন্ডাহ। ঠিক আছে, এই যেমন সাধারণ তৎপুরুষ দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী তৎপুরুষ পাই, তেমন কিছু বিশেষ তৎপুরুষ আমরা পাই। সেগুলো আমরা কি কি পাই, একদেশী তৎপুরুষ পাই, কর্মধারয় পাই, দিগু পাই, নয় তৎপুরুষ পাই, কুতৎপুরুষ পাই, গতি তৎপুরুষ পাই, প্রাধি তৎপুরুষ পাই। একদেশী তৎপুরুষের সঙ্গে ষষ্ঠী তৎপুরুষের একটা বেশ ভালো রকম মিল আছে, এবং তার ফলে একদেশী তৎপুরুষ আর ষষ্ঠী তৎপুরুষ অনেক সময় গুলিয়ে যায়। যদি আমরা ভালো করে খেয়াল করে দেখি, সেখানে আমরা দেখতে পাচ্ছি এখানে পূর্বম কায়াস্য, একটা জিনিস মাথায় রাখবে যে বিগ্রহ এইরকম কোনো কিছু নেই যে এটাকে আগে রাখতে হবে এটাকে পরে রাখতে হবে। রাজ্ঞঃ পুরুষঃ এরকম বললেও সমাস হবে রাজপুরুষঃ, আর পুরুষঃ রাজ্ঞঃ এরকম যদি বলা হয় তাতেও সমাস হবে রাজপুরুষঃ, এটাই হবে, কারণ এর পদ এদিক ওদিক রাখলে কোনো সমস্যা নেই। এখানে দেখো আমি একটা পদ এখানে বলেছি পূর্বম কায়াস্য, তার এখানে দেখো কায়াস্য এখানে ষষ্ঠী আছে না নেই, ষষ্ঠী আছে পূর্বম, তাহলে এখানে দেখো কায়াস্য পূর্বম, এই যে এখানে
তাহলে নর্মালি কি প্রাপ্ত ছিল? ষষ্ঠী তৎপুরুষ প্রাপ্ত ছিল, কিন্তু এখানে ষষ্ঠী তৎপুরুষ হলো না, তার বদলে কি হলো? একদেশী তৎপুরুষ হলো। তাহলে কোথায় একদেশী তৎপুরুষ হয়? তাহলে সেখানে যদি আমরা একটু খেয়াল করে দেখি, তাহলে হচ্ছে একদেশী তৎপুরুষ তখনই হয় যদি সেখানে পূর্ব, পর, অধর, উত্তর এই শব্দগুলো থাকে। এই শব্দগুলো হচ্ছে একটা একদেশকে বোঝায়। একদেশ মানে হচ্ছে একটা অংশ। ভালো করে দেখো, কায়স্য পূর্বম, তার মানে কায় মানে শরীর, তার পূর্বম তার মানে হচ্ছে তার সামনের দিকের কথা বলা হচ্ছে। পশ্চাৎ কায়স্য যদি হতো তার মানে পিছন দিকের কথা বলা হচ্ছে। তাহলে এই যে পূর্ব, উত্তর, পর, অধর এই যে শব্দগুলো একটা অংশকে বোঝাচ্ছে, একদেশকে বোঝাচ্ছে। সেজন্য এই শব্দগুলো যদি থাকে, সেখানে ষষ্ঠী থাকলেও কোনগুলো বললাম? পূর্ব, অপর, অধর, উত্তর এই শব্দগুলো যদি থাকে, তাহলে সেইখানে কিন্তু ষষ্ঠী তৎপুরুষ না হয়ে তাকে বাদ করে একদেশী তৎপুরুষ হয়। সেখানে সূত্রই আছে পূর্বা, পরা, ধরোত্তরম একদেশিনা একাধিকরণী। তাই পূর্বম কায়স্য এখানে ষষ্ঠী তৎপুরুষ না হয়ে একদেশী তৎপুরুষ হল। এখানে মজার বিষয় হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ আর একদেশী তৎপুরুষের পার্থক্য কি বলতো? পার্থক্য এটাই, আমরা যখন দ্বিতীয়া, তৃতীয়া, চতুর্থী, পঞ্চমী, ষষ্ঠী, সপ্তমী দেখলাম, সেখানে দ্বিতীয়ার কি হয়? পূর্ব নিপাত হয়। পূর্ব নিপাত হয় মানে আগে বসে। ষষ্ঠী বিভক্তি যার সঙ্গে থাকবে ষষ্ঠী পূর্বে বসবে। ষষ্ঠী তৎপুরুষ যেমন রাজ্ঞঃ পুরুষঃ, সেখানে পুরুষ রাজ্য রাজ্ঞঃ বা পুরুষ রাজ হয় এরকম রূপ হয়নি, রাজ পুরুষ রূপ হয়েছে। কেন? ষষ্ঠী কার সঙ্গে ছিল? রাজ্ঞঃ। তাহলে যদি এখানে ষষ্ঠী তৎপুরুষ হতো, তাহলে পূর্বম কায়স্য বলো বা কায়স্য পূর্বম বলো, এখানে কায় শব্দের পূর্ব নিপাত হতো। কিন্তু এখানে কার পূর্ব নিপাত হয়েছে? পূর্ব শব্দের। এটাই হচ্ছে একদেশীর সঙ্গে ষষ্ঠী তৎপুরুষের পার্থক্য। অর্ধম গ্রামস্য একটা সূত্র আছে, অর্ধম নপুংসকম। দেখো, অর্ধ অবয়বকে বোঝায়, একটা সম্পূর্ণ জিনিস তার অর্ধেকটা, তার মানে অর্ধেক অবয়বকে বোঝাচ্ছে। অবয়ববাচক শব্দ, একদেশ বাচক শব্দ। তাহলে সেখানেও অর্ধম নপুংসকম এর দ্বারা একদেশী তৎপুরুষ হয়। একদেশ মানে অবয়ব। অর্ধম গ্রামস্য, এবং সেখানেই হবে যেখানে অর্ধ শব্দ নপুংসক লিঙ্গে আছে। অর্ধ শব্দ দু ধরনের হয়, একটা হচ্ছে সমান অংশকে বোঝায়, আর একটাকে হচ্ছে অ্যাপ্রক্সিমেট অর্ধেক বোঝায়। যেমন ধরো, আমি যদি এখন মানে আমার কাছে 10 গ্রাম সোনা আছে, আমি যদি তার অর্ধেক ভাগ চাই, তাহলে সেখানে আমি অর্ধেক বলতে অ্যাপ্রক্সিমেট নেব না একদম অ্যাকচুয়াল নেব? কারণ সোনার প্রচুর দাম, সেখানে একদম সমান অংশ নেব। তাহলে যদি সেখানে সমান অংশ যদি আমার বোঝায়, তাহলে তখন সেইখানে এক ধরনের অর্ধ শব্দ হয়। আর যদি সেখানে কি হয়, সেখানে যদি নর্মালি অর্ধ শব্দ ব্যবহার হয়, তখন সেখানে কিন্তু আরেক ধরনের হয়। অর্ধ শব্দ দুটো, একটা হচ্ছে নপুংসক লিঙ্গের শব্দ, আর একটা হচ্ছে পুংলিঙ্গের শব্দ। তাহলে নপুংসক লিঙ্গের কখন হয় আর পুংলিঙ্গের কখন হয়? যখন একদম এক্সাক্ট অর্ধেক বোঝায়, তখন সেখানে প্রয়োগ হয় অর্ধম, মানে নপুংসক লিঙ্গে প্রয়োগ হয়। তাহলে এখানে প্রয়োগ আছে, উদাহরণ দেওয়া আছে, অর্ধম গ্রামস্য। ধরে নাও গ্রামে 1000 লোক আছে, তাহলে সেখানে অর্ধম গ্রামস্য মানে কত লোকের কথা বলা হচ্ছে বলতো? 500 লোকের কথা, 500। একদম এক্সাক্ট। এখন আমি বললাম প্রায় গ্রামের অর্ধেক লোক মেলা দেখতে গিয়েছিল, তাহলে এইখানে যখন আমি প্রায় অর্ধেক লোক বলছি, তাহলে সেইখানে কি আমি একদম গুনেছি 500 লোক গিয়েছিল না যায়নি? গুনেনি। তাহলে সেখানে আমার কি হবে? সেখানে আমার পুংলিঙ্গের প্রয়োগ হবে, অর্ধ গ্রামস্য। তাহলে দেখো, দুটো প্রয়োগের মধ্যে পার্থক্য আছে। অর্ধম গ্রামস্য বললে একদম গ্রামের এক্সাক্ট অর্ধেক, আর অর্ধ গ্রামস্য মানে হচ্ছে অ্যাপ্রক্সিমেট অর্ধেক। অর্ধম গ্রামস্য এই যে প্রয়োগ, এখানে অর্ধ শব্দ নপুংসক লিঙ্গে আছে, তাই অর্ধম নপুংসকম এর দ্বারা একদেশী তৎপুরুষ হয়। একদেশী তৎপুরুষ যখনই হবে তখন অর্ধ শব্দের পূর্ব নিপাত হবে। তার ফলে সেখানে দেখো প্রয়োগ হয়েছে অর্ধ গ্রামঃ। এখানেই যদি নপুংসকের বদলে পুংলিঙ্গের প্রয়োগ থাকতো অর্ধ গ্রামস্য, তখন কিন্তু এখানে কি হতো না? তখন কিন্তু এখানে একদেশী তৎপুরুষ হতো না, কারণ সেখানে নপুংসক লিঙ্গের শব্দটা নেই, এখানে পুংলিঙ্গের আছে। তখন কিন্তু ষষ্ঠী তৎপুরুষ হয়ে যেত, তখন রূপ হয়ে যেত গ্রামার্ধ। কারণ কেন হতো বলতো? যখনই অর্ধ গ্রামস্য এই বিগ্রহ আসবে, সেখানে তো একদেশী তৎপুরুষের প্রাপ্তি নেই, কারণ নপুংসক লিঙ্গের শব্দের একদেশী তৎপুরুষ হয়।
তাহলে অর্ধ গ্রামস্য বললেও এখানে ষষ্ঠী তৎপুরুষের প্রাপ্তি আছে, আর ষষ্ঠী তৎপুরুষ যখন হবে ষষ্ঠী যার সঙ্গে আছে তার পূর্ব নিপাত হবে, তাই তখন গ্রাম শব্দের পূর্ব নিপাত হয়ে যায়, দিয়ে রূপ হয়ে যায় গ্রামার্ধ। তাই অর্ধ গ্রাম আর গ্রামার্ধ দুটোর মধ্যে কি আছে? পার্থক্য আছে। অর্ধ গ্রাম হচ্ছে একদেশী তৎপুরুষ, আর গ্রামার্ধ হচ্ছে ষষ্ঠী তৎপুরুষ। তাই একদেশী তৎপুরুষের সঙ্গে ষষ্ঠী তৎপুরুষের কিন্তু একটা মিল আছে, ঠিক আছে। তারপরে আমাদের আসছে কর্মধারায়। কর্মধারায় সমাস কাকে বলবো না, সেখানে বলাই হয় তৎপুরুষ সমানাধিকরণ কর্মধারায়। সমানাধিকরণ তৎপুরুষ যেটা আছে, সমানাধিকরণ মানে সমান বিভক্তি, সমান বিভক্তি যেখানে তৎপুরুষ সমাস হবে সেটাকে কর্মধারায় সমাস বলবো। সেগুলোকে আমরা কিছু ক্যাটাগরিতে ভাগ করি: বিশেষণ পূর্বপদ, বিশেষণ উভয় পদ, উপমান কর্মধারায়, উপমিত কর্মধারায়। বিশেষণ পূর্বপদ মানে যেখানে বিশেষণ পূর্বে থাকে, নীলোৎপলম, নীলম উৎপলম, নীলোৎপলম। আর বিশেষণ উভয় পদ, খঞ্জহ দশৌ কুব্জহ, খঞ্জ কুব্জহ। এখানে খঞ্জও বিশেষণ, কুব্জহ বিশেষণ, কারণ হচ্ছে বিশেষ্যত ব্যক্তি। আর নীলম উৎপলম, এখানে নীলম হচ্ছে বিশেষণম, উৎপলম হচ্ছে বিশেষ্য। দুটো জায়গাতেই বিশেষণম বিশেষ্যেন বহুলম, এইখানে আমরা কি করে দিচ্ছি? সমাস করে দিচ্ছি। এরপর আমার যেটা সব থেকে গুরুত্বপূর্ণ আমাদের আসছে উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায়। এই যে উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায়, এই দুটো জিনিস আমাদের গুলিয়ে যায়। তাহলে উপমান কর্মধারায় এবং উপমিত কর্মধারায় এই জায়গাটা আছে, এইখানে উপমান আর উপমিত এই দুটো কিন্তু আমাদের কার সঙ্গে আছে? এই দুটো যখনই আমি বুঝবো তখনই আমাকে উপমাকে নিয়ে আসতে হবে। উপমা মানে সাদৃশ্য, যেখানে হয় চারটে কনসেপ্ট আছে। একটা হচ্ছে উপমেয়, একটা হচ্ছে উপমান, একটা হচ্ছে সাধারণ ধর্ম, আর একটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। এই কনসেপ্টটা যদি আমি বুঝে যাই তাহলে উপমান আর উপমিতের মধ্যে আমার কখনো গুলিয়ে যাবে না। তাহলে উপমান, উপমিত, সাধারণ ধর্ম, আর একটা হচ্ছে সাদৃশ্যবাচক শব্দ। এখন ভালো করে দেখো, যদি আমি একটা উদাহরণ নিই, যে মুখম চন্দ্রহ ইব সুন্দরম, মুখটি চাঁদের মতো সুন্দর। তাহলে এখানে উপমান কে? উপমান হচ্ছে যার সঙ্গে তুলনা করা হচ্ছে। তাহলে এখানে তুলনা কার সঙ্গে করা হয়? চাঁদের সঙ্গে। তাহলে চাঁদ হচ্ছে উপমান। কার মানে সাদৃশ্য দেখানো হচ্ছে চাঁদের সঙ্গে? মুখের। মুখ হচ্ছে উপমেয়। সাদৃশ্যবাচক শব্দ হচ্ছে ইব, আর সাধারণ ধর্ম হচ্ছে সুন্দর। চাঁদও সুন্দর, সাধারণ ধর্ম মানে দুটোতেই যেখানে সমান রূপে, চাঁদ সুন্দর, মুখ সুন্দর। এরপরে উপমান কর্মধারায় কার সঙ্গে হয়? সেখানে তার জন্য সূত্র আছে। উপমান কর্মধারায়ের জন্য আমরা যে সূত্রটা পাচ্ছি সেই সূত্রটা হলো উপমানানি সামান্য বচনৈহি। উপমান আর সাধারণ ধর্ম, সামান্য বচন মানে সাধারণ ধর্ম। সামান্য কোথা থেকে এসছে? সমান থেকে এসছে সামান্য। সমানস্য ভাবঃ সামান্যম। তাহলে সমান রূপে যেটা থাকে সেটা কি সাধারণ ধর্ম বলি, সেটা কি সামান্য বচন বলছি? তাহলে এখন ভালো করে দেখো, ঘনশ্যামঃ, ঘন ইব কৃষ্ণঃ শ্যামঃ। ঘন মানে মেঘ, মেঘের মতো কৃষ্ণ, শ্যামঃ মানে কালো। তাহলে এখানে ভালো করে দেখো, ঘন ইব কৃষ্ণঃ শ্যামঃ, এখানে চারটে জিনিস আছে। উপমান হচ্ছে ঘন, ইবা হচ্ছে সাধারণ মানে সাদৃশ্যবাচক শব্দ, কৃষ্ণ হচ্ছে উপমেয়, আর শ্যাম হচ্ছে সাধারণ ধর্ম। এখন উপমান আনি সামান্য বচন, এখানে কার সঙ্গে কার সমাস হয়? উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস হয়। তাহলে ঘন ইব কৃষ্ণ শ্যামঃ, এখানে উপমানবাচক শব্দকে ঘন, আর সাধারণ ধর্মবাচক শব্দকে শ্যাম। তাই তাদের মধ্যে সমাস হয়ে ঘনশ্যাম রূপটা হয়। আর উপমিত কর্মধারায় কার সঙ্গে কার হয়? উপমিত কর্মধারায় হচ্ছে উপমিতম ব্যাঘ্রাদিভিহি সামান্য প্রয়োগে, এইটা হচ্ছে তার সূত্র। সেখানে উপমিত শব্দের অর্থ হচ্ছে উপমেয়। উপমেয়র সঙ্গে ব্যাঘ্রাদিভিহি মানে হচ্ছে উপমান। তার মানে উপমেয়র সঙ্গে যেখানে উপমানের সমাস হবে সেইটা হচ্ছে উপমিত কর্মধারায়। উদাহরণ, ব্যাঘ্রহ ইব পুরুষঃ শূরঃ। ভালো করে খেয়াল করো, ব্যাঘ্রহ ইব পুরুষঃ শূরঃ, এখানে উপমান কে? ব্যাঘ্রহ। সাদৃশ্যবাচক শব্দ কি? ইব।
সেখানে উপমেয়কে পুরুষঃ, সাধারণ ধর্ম কি শূরঃ। এখন ভালো করে দেখো, এখানে উপমেয়র সঙ্গে উপমানের সমাস হবে, তাহলে উপমেয়কে পুরুষ আর উপমানকে ব্যাঘ্র, তার জন্য দেখো পুরুষ ব্যাঘ্র হয়ে গেছে এখানে। আর উপমান কর্মধারায় উপমানের পূর্ব নিপাত, উপমিততে উপমেয়র পূর্ব নিপাত। ওর জন্য ঘন ইবা মেঘের মতো, মেঘ উপমান, তাই তার পূর্ব নিপাত হয়েছে। আর উপমিততে কার পূর্ব নিপাত হয় না উপমেয়র, তাহলে পুরুষঃ ব্যাঘ্রঃ, এখানে উপমেয়কে পুরুষ আর উপমানকে ব্যাঘ্র, তাই তার পূর্ব নিপাত হয়েছে। তাই যখন উপমেয়র সঙ্গে উপমানের সমাস হবে সেটা হবে উপমিত কর্মধারয়, আর উপমানের সঙ্গে সাধারণ ধর্মের যখন সমাস হবে তখন সেটাকে বলবো উপমান কর্মধারয়। দুটো কিন্তু আলাদা, ঠিক আছে। তুষার শুভ্রঃ, তাহলে এটা কি হবে তুষারের মতো সাদা, উপমান কর্মধারায়। উপমান কর্মধারা। তাহলে আমরা বুঝতে পারলাম পার্থক্যটা। উপমান কর্মধারায় হলো উপমানের সঙ্গে সাধারণ ধর্মের সমাস, আর উপমিত হলো উপমেয়র সঙ্গে উপমানের সমাস, ঠিক আছে। তারপরে আসছে আমাদের দিগু। দিগু কাকে বলছি না, যে তৎপুরুষের পূর্বে সংখ্যাবাচক শব্দ থাকছে তাকে আমরা কি বলছি দিগু। যেমন পঞ্চানাম গবাম সমাহারঃ, পঞ্চানাম গবাম সমাহারঃ পঞ্চগবম। এখানে দেখো এই যে সমাসটা আছে তার পূর্বে কি আছে সংখ্যাবাচক শব্দ আছে, ঠিক আছে। এবার এই কর্মধারের প্রসঙ্গে আমরা বিভীষণ পূর্বপদ এটা বললাম, আরেকটা কর্মধারায় আমরা পাই মধ্য পদলোপী কর্মধারা, ঠিক আছে। যেমন শাক পার্থিব, কি শাক পার্থিব, শাক প্রিয় পার্থিব, সেখানে দেখো প্রিয় শব্দের লোপ হয়ে গেছে, তাই তাকে কি বলা হয় মধ্য পদলোপী কর্মধারা। এই যে শাক প্রিয় পার্থিব, এটার মানে কি, শাক মানে কি খাবার শাক, মানে পার্থিব মানে তো রাজা, মানে রাজারা কি মানে শাক খেতে ভালোবাসেন নাকি, না। শাক মানে হচ্ছে শক্তি, শাক মানে শক্তি, যে রাজা যারা হন তারা ক্ষমতা প্রিয় হন, তারা ক্ষমতা চান। এখানে শাক শব্দের অর্থ শক্তি বা ক্ষমতা। তারপরে আমাদের আসছে নয় তৎপুরুষ, ন ব্রাহ্মণ অব্রাহ্মণ, নয় এই সূত্রের দ্বারা হয়। তারপরে আসছে কুতৎপুরুষ, গতি তৎপুরুষ, প্রাদি তৎপুরুষ, এই তিনটেরই একটা সূত্রের দ্বারাই হয়। কার দ্বারা, কুগতি প্রাদয়, কি আছে কুগতি প্রাদয়, ঠিক আছে। তাহলে কুতৎপুরুষ উদাহরণ কি, কুৎসিত পুত্র কুপুত্র। গতি তৎপুরুষের গতি যেখানে পূর্বে থাকবে, তিরস শব্দ আছে, পুরস শব্দ আছে, এই তিরস্কৃত্য পুরস্কৃত্য প্রবিশ্য, এগুলো সব হচ্ছে গতি তৎপুরুষ। প্রাদি তৎপুরুষ প্রভৃতির সঙ্গে যেগুলো হচ্ছে যেমন প্রাচার্য, সেগুলো কিন্তু পুরো একদম ফিক্সড করা যায়, সবার সঙ্গে সকলের হবে না। কোনটা প্রাদি তৎপুরুষ, সেখানে দেখে পুরো দেওয়াই আছে, প্রাদয় গতাদ্যর্থে প্রথময়া, অত্যাদয় ক্রান্তাদ্যর্থে দ্বিতীয়া, অবাদয় কৃষ্টাদ্যর্থে তৃতীয়া, পর্যাদয় গ্লানাদ্যর্থে চতুর্থিয়া, নিরাদয় ক্রান্তাদ্যর্থে পঞ্চমিয়া। তাই সবের কিন্তু সবার সঙ্গে হবে না, সেখানেও কিন্তু স্পেসিফিক নির্দেশ করাই আছে বার্তিকের দ্বারা। আর উপপদ তৎপুরুষ, যেটাকে আমরা কি বলছি একমাত্র তৎপুরুষ, যেখানে একটা সুবন্তের সঙ্গে বা একটা পদের সঙ্গে যেখানে কার হচ্ছে সেখানে অতিঙের, মানে একটা পদের সঙ্গে একটা সুবন্ত পদের সঙ্গে আর একটা যেটা সুবন্ত পদ নয় সেই রকমের সমাস হচ্ছে। যেমন কুম্ভকার, কুম্ভম করোতি, কুম্ভম কার, এদের মধ্যে সমাসটা হচ্ছে সেখানে কি হয়ে যাচ্ছে কুম্ভকার, এবং এটা হয় উপপদম অতিং এই সূত্রের দ্বারা হয়। তার মানে সেখানে একটা পদের সঙ্গে তিং বাদ দিয়ে যার সঙ্গে খুশি সেখানে হচ্ছে, তার মানে এক কথায় প্রাতিপদিকের হয়ে যাচ্ছে, ঠিক আছে। যেখানে একটা সুবন্তের সঙ্গে প্রাতিপদিকের সমাস হয় তাকে বলে উপপদ তৎপুরুষ। তাহলে কুম্ভকার, নগরকার, স্বর্ণকার, এই ধরনের সমস্ত কিছুগুলোই উপপদ তৎপুরুষের মধ্যে যায়, ঠিক আছে। তারপরে আমরা কি পাচ্ছি, তারপরে আমরা পাচ্ছি বহুব্রীহি সমাস। বহুব্রীহি কাকে বলছে, অন্য পদার্থ প্রধান বহুব্রীহি।
তাহলে অন্য পদের অর্থ যেখানে প্রধান হয় তাকে বহুব্রীহি বলে। অন্য পদের অর্থ প্রধান হয় মানে আমি আগেই বলেছি, অন্য পদের অর্থ যেখানে ক্রিয়ার সঙ্গে উন্নীত হয় তাকে আমরা বহুব্রীহি বলি। অন্য পদের অর্থ কি করে ক্রিয়ার সঙ্গে উন্নীত হয়? এবার ভালো করে দেখা, একটা বহুব্রীহি সমাস যদি আমরা উদাহরণ নিই, পীতাম্বরঃ, তাহলে পীতম অম্বরম ইয়স্য সহ পীতাম্বরঃ। আমি এখন বললাম পীতাম্বরম আনয়, তাহলে এখন ভালো করে দেখো, পীত শব্দের অর্থ হলুদ, অম্বর শব্দের অর্থ বস্ত্র। তুমি কাকে নিয়ে আসবে? পীতকে, হলুদকে নিয়ে আসবে না। তুমি বস্ত্রকে নিয়ে আসবে না। হলুদ বস্ত্র পরিধান করে আছেন যে ব্যক্তি, তাকে নিয়ে আসবে। তাহলে সেই ব্যক্তি পীত শব্দের অর্থ না, অম্বর শব্দের অর্থ না, তাহলে অন্য পদেরই অর্থ সেই ব্যক্তি। তার জন্য এখানে অন্য পদের অর্থ ক্রিয়ার সঙ্গে উন্নীত হয়, তার জন্য বলা হচ্ছে অন্য পদার্থ প্রধান বহুব্রীহি। ঠিক আছে? এই বহুব্রীহি প্রথমা বাদ দিয়ে অন্য জায়গাতে হয়, কারণ ওখানে আছে অনেকম অন্য পদার্থে, অন্য পদের অর্থে হয়। তার মানে প্রথমা বাদ দিয়ে বাদ বাকি জায়গায় সেখানে হয় দ্বিতীয়ার্থ বহুব্রীহি, তৃতীয়ার্থ বহুব্রীহি, চতুর্থী বহুব্রীহি, পঞ্চমী অর্থ বহুব্রীহি, ষষ্ঠী বহুব্রীহি, সপ্তমী বহুব্রীহি। নর্মালি আমরা ষষ্ঠীটাকেই বেশি জানি, যেমন পীতম অম্বরম ইয়স্য সহ পীতাম্বরঃ, কিন্তু বাদবাকি দিয়েও কিন্তু হয়, বাদবাকি অর্থে হয়, দ্বিতীয়ার অর্থেও হয়। যেমন প্রাপ্তম উদকম ইয়ম সহ প্রাপ্তোদকঃ গ্রামঃ, প্রাপ্তম আনন্দম ইয়ম সহ, যাকে আনন্দ প্রাপ্ত করেছে সে প্রাপ্তানন্দঃ। ঊঢ়ঃ রথঃ ইয়েন সহ, এখানে উচ্চারণ করার জন্য ওখানে অন্তর্জয় বিন্দুরা দেওয়া হয়েছে, ইয়েন করা হয়েছে যাতে উচ্চারণের সুবিধার জন্য, জেন লিখলেও কোনো অসুবিধা নেই। ঊঢ়ঃ রথঃ ইয়েন সহ ঊঢ় রথঃ, এখানে ইয়েন তৃতীয়ার অর্থ হয়েছে। উপহৃতঃ পশুঃ ইয়স্मै, যার উদ্দেশ্যে পশু উপহার দেয়া হয় সে হচ্ছে উপহৃত পশুঃ, এখানে চতুর্থী অর্থ হয়েছে। উদ্ধৃতঃ ওদনঃ ইয়স্যাহ সা উদ্ধৃতোদনা, তাহলে এখানে যার থেকে ভাত নিয়ে নেওয়া হয়েছে। পীতম অম্বরম ইয়স্য সহ, যার হলুদ বস্ত্র আছে বা হলুদ বস্ত্র যিনি পরিধান করে আছেন। বীরাহ পুরুষাহ ইয়স্মিন, যেখানে বীর পুরুষরা থাকেন তাকে বলা হচ্ছে বীর পুরুষকঃ গ্রামঃ। এখানে দেখো অধিকরণ অর্থ, অধিকরণ মানে সপ্তমীর অর্থে বহুব্রীহি হয়েছে। এগুলো সাধারণ বহুব্রীহি, দ্বিতীয়ার অর্থে, তৃতীয়ার অর্থে, চতুর্থী অর্থে, পঞ্চমী অর্থে, ষষ্ঠী অর্থে, সপ্তমী অর্থে বহুব্রীহি হয়। ঠিক আছে? এছাড়াও আমরা বিশেষ কিছু বহুব্রীহিও কিন্তু আমরা দেখতে পাই, যেমন আমরা জানি বেধিকরণ বহুব্রীহিও হয়। এগুলোকে আমরা সমানাধিকরণ বহুব্রীহি বলি। কেন বলি বলতো? তার কারণ দেখো, এখানে সব জায়গায় বিভক্তি সমান আছে। প্রাপ্তম উদকম, ঊঢ়ঃ রথঃ, উপহৃতঃ পশুঃ, বীরাহ পুরুষা, সব জায়গায় প্রথমা আছে। এগুলো সমানাধিকরণ বহুব্রীহি। বেধিকরণ মানে কি বলতো? যেখানে ভিন্ন ভিন্ন বিভক্তি আছে। যেমন ধরো চক্রম পাণৌ ইয়স্য সহ চক্রপাণিঃ, বীণা পাণৌ ইয়স্যাহ সা বীণাপাণিঃ, তাহলে এই যে পাণৌ, তাহলে এখানে দুটোই কি সমান বিভক্তি আছে? চক্রম প্রথমা, পাণৌ সপ্তমী, তাহলে এখানে ভিন্ন বিভক্তি আছে। তার জন্য তাকে কি বলা হয়? বেধিকরণ। বিভিন্ন অধিকরণ, অধিকরণ মানে বিভক্তি, তার জন্য তাকে কি বলা হচ্ছে? বেধিকরণ। তাই এগুলো হলো সব সমানাধিকরণ বহুব্রীহি। কোনগুলো? দ্বিতীয়ার্থ, দ্বিতীয়ার্থ, তৃতীয়ার্থ, চতুর্থী অর্থ, পঞ্চমী অর্থ, ষষ্ঠী অর্থ, সপ্তমী অর্থ বহুব্রীহি সমানাধিকরণ। তেমন বেধিকরণ বহুব্রীহি আছে। তেমন সেখানে আবার সংখ্যা উত্তরপদ বহুব্রীহিও আছে। যেমন দশানাম সমীপে ইয়েতে উপদশাহ, উভয় পদেও আছে সংখ্যা, এরকমও আছে। যেমন দৌ বা ত্রয়ো বা দ্বিত্রাহা, আমরা অনেক সময় বলি না দু তিনটে জিনিস আছে, এরকম দু তিনটে, ওখানে তার বদলে সংস্কৃতে পড়ে গেছে দ্বিত্রাহা, পাঁচ ছটা এরকম আমি দেখেছি। তাহলে পঞ্চসাহা, পঞ্চ বা ষড বা পঞ্চসাহা, সেখানে দুটোই সংখ্যাবাচক। সেখানে আমরা আবার বেতিহার বহুব্রীহি দেখেছি। বেতিহার বহুব্রীহি কিরকম সেটা আমরা সকলেই জানি। কেশা কেশি, দণ্ডাদণ্ডী, এই ধরনের যে বহুব্রীহি সেগুলোকে বলা হয় বেতিহার বহুব্রীহি। তার সূত্রটা হচ্ছে তত্র তেনেদমিতি স্বরূপে, সেখানে কেশা কেশি, তার বিগ্রহ কি হয়? কেশেষু কেশেষু গৃহীত্বা ইদম যুদ্ধম প্রবৃত্তম। ঠিক আছে? আরেকটা আমাদের বহুব্রীহি হয় নয় বহুব্রীহি। সেখানে কি আছে নয় বহুব্রীহিতে? নয় বহুব্রীহিতে যেমন ধরো অপুত্রঃ, তার বিগ্রহ কি বলতো? অবিদ্যমানঃ পুত্রঃ ইয়স্য সহ অপুত্রঃ। এখানে অপুত্রঃ, এখানে যদি আমি নয় তৎপুরুষ ধরতে পারি,
ন পুত্র অপুত্র, আর অপুত্র এখানে বহুব্রীহি ধরতে পারে। এখানে অর্থের পার্থক্য আছে। অপুত্র মানে যদি বহুব্রীহি ধরি তাহলে অর্থ হবে যার পুত্র নেই, আর অপুত্র যদি এখানে নয় তৎপুরুষ ধরি তার মানে কি সে পুত্র নয়, সে অন্য কিছু হতে পারে, সে ভাইপো হতে পারে, অন্য কিছু হতে পারে, কিন্তু সে পুত্র নয়, এইটা অর্থ। আর যখন অপুত্র বহুব্রীহি ধরবো তার মানে যার পুত্র নেই। অবিদ্যমান পুত্র ইয়স্য সহ, এই অর্থে নয় বহুব্রীহিতে অপুত্র রূপ হয়ে যায় আর বিদ্যমানের লোপ হয়ে যায় বলে। আর যদি বিকল্পে লোপটা হয় তাই অবিদ্যমান পুত্র এরকম আমার রূপ পায়, কারণ বার্তিকটা আছে নয়ো অস্ত্যর্থানাম বাচ্য বাচ উত্তরপদ লোপ, উত্তর পদের লোপটা বিকল্প হয়, মানে অবিদ্যমান যে পদটা আছে তার মধ্যে উত্তর পদ যে বিদ্যমান তার বিকল্পে লোপ হয়, তার ফলে অবিদ্যমান পুত্র বা অপুত্র এরকম দুটো রূপই আমরা পেয়ে যাই। আর একটা শব্দ থেকে আমরা প্রসিদ্ধ সমাস পাই, অনেক জায়গাতে পাই। যেমন ধর একটা খুব প্রসিদ্ধ উদাহরণ উষ্ট্র মুখ, তার মানে কি উষ্ট্র মুখম ইবা মুখম ইয়স্য সহ, উটের মুখের মতো মুখ যার তাকে আমরা উষ্ট্র মুখ বলি। এরকম অনেক জায়গায় আমরা উদাহরণ পাই, ঠিক আছে। তাহলে সেখানে যেমন তুষার কান্তিহি, তুষার কান্তি মানে কি তুষার কান্তিহি ইব কান্তিহি ইয়স্য সহ তুষার কান্তি, তুষারের কান্তির মতো কান্তি যার, ঠিক আছে। তাহলে সেইখানে যেমন উকালহ, উকাল হ্রস্ব দীর্ঘ প্লুতঃ এখানে আছে না, সেখানে উকালহ ইব কালহ ইয়স্য সহ উকালহ, এই যে বহুব্রীহি গুলো আছে সেখানে কি করে হবে, কারণ উষ্ট্র মুখম ইব মুখম দুটো মুখ শব্দ, তাহলে সমাসটা হচ্ছে উষ্ট্র মুখ মুখঃ, তাহলে সেখানে বলছে না, সেখানে বার্তিক আছে সপ্তমী উপমান পূর্ব পদস্য উত্তর পদ লোপশ্চ, যেখানে উপমান পূর্ব পদ আছে সেখানে উত্তর পদের লোপ হয়ে যায়। তার ফলে এই যে উপমান পূর্ব পদ মানে উষ্ট্র মুখম ইব মুখম, তাহলে এখানে উপমান আছে উষ্ট্র মুখের মতো মুখ যা, উষ্ট্র মুখ হচ্ছে উপমান, তার উত্তর পদের উষ্ট্র মুখের মধ্যে উত্তর পদকে মুখ, তার লোপ হয়ে যায়, তার ফলে থেকে যায় উষ্ট্র মুখ, ঠিক আছে। এইটা একটু মাথায় রাখতে হবে, অনেক জায়গায় এটা পাওয়া যায় না। এইরকম এইভাবে গেল আমাদের বহুব্রীহি। তারপরে আমরা প্রবেশ করে যাব কোথায়, দ্বন্দ্বে। দ্বন্দ্ব কাকে বলা হয় না উভয় পদার্থ প্রধান দ্বন্দ্ব, যেখানে উভয় পদের অর্থ প্রধান হয় তাকে আমরা দ্বন্দ্ব সমাস বলি। উভয় পদের অর্থ বলতে তাহলে ভালো করে দেখো, রামশ্চ কৃষ্ণশ্চ রামকৃষ্ণ, এখন যদি আমি বলি রামকৃষ্ণ আনয়া, তুমি কাকে নিয়ে আসবে, রামকে আনবে, কৃষ্ণকে আনবে, না রামকৃষ্ণ দুজনকেই আনবে, দুজনকেই আনতে হবে। তাহলে এখানে পূর্ব পদের অর্থের ক্রিয়ার সঙ্গে অন্যয় আছে, উত্তর পদেরও অর্থের ক্রিয়ার সঙ্গে অন্যয় আছে, তাই একে কি বলা হয়, দ্বন্দ্ব সমাস বলা হয়। দ্বন্দ্ব সমাস তার সূত্রটা কি আছে, চার্থে দ্বন্দ্ব হয়, চয়ের অর্থে দ্বন্দ্ব সমাস হয়। সেখানে চয়ের চারটে অর্থ আছে, সমুচ্চয়, অন্বাচয়, ইতরেতর যোগ এবং সমাহার। সেখানে সমুচ্চয়ের অন্বাচয়ের ক্ষেত্রে সমাস হয় না, ইতরেতর এবং সমাহারের ক্ষেত্রেই সমাস হয়। তার জন্য দ্বন্দ্বকে আবার দুটো ভাগে ভাগ করা হয়, একটা ইতরেতর দ্বন্দ্ব আর একটা হচ্ছে সমাহার দ্বন্দ্ব। দুটোর মধ্যে পার্থক্য এটাই, ইতরতর দ্বন্দ্ব যখন হয় সেখানে যেমন বস্তু থাকে সেই অনুসারে, সেখানে যদি দুটি পদার্থ থাকে তাহলে দ্বিবচন, তিনটি হলে বহুবচন, মিনিমাম দ্বিবচন থাকবে, কারণ দুটি ছাড়া দ্বন্দ্ব হতে পারে না, তাই দ্বিবচন মিনিমাম থাকবে, ম্যাক্সিমাম বহুবচন। আর এটা সব লিঙ্গেই হতে পারে, পুংলিঙ্গ, স্ত্রীলিঙ্গ, ক্লীবলিঙ্গ সব হতে পারে। আর সমাহার দ্বন্দ্ব, সেখানে কি বলা হলো, সমাহার দ্বন্দ্বের ক্ষেত্রে নিয়ম হচ্ছে সমাহার দ্বন্দ্ব সবসময় এক বচনে হবে আর নপুংসক লিঙ্গে হবে। পানি চা পাদৌ চা পানি পাদম, দুটো পা দুটো হাত, চারটে ছিল, তাহলে বহু বচন হওয়ার কথা ছিল কিন্তু হয়নি। আর পানি চা পাদৌ চা, পাদ শব্দ সেখানে কি লিঙ্গ, পুংলিঙ্গ, তাহলে সেখানে পুংলিঙ্গ না হয় দেখো নপুংসক লিঙ্গ হয়েছে। তাই এটা হচ্ছে সমাহার দ্বন্দ্বের বৈশিষ্ট্য। সমাহার দ্বন্দ্বের বৈশিষ্ট্য হলো সেটা এক বচনে হবে এবং সেখানে কি হবে, নপুংসক লিঙ্গেই হবে। আর ইতরতর দ্বন্দ্ব যে কোনো লিঙ্গে হতে পারে আর মিনিমাম দ্বিবচন বা বহুবচন হবে। এটাই ইতরতর দ্বন্দ্ব এবং সমাহার দ্বন্দ্বের মধ্যে পার্থক্য করার উপায়।